জন ক্লাসে আসতে শুরু করে, দেন হাউ আই উইল বি টেকিং দ্য ক্লাস। সো ইয়েস, রিসোর্স ডেপ্লিশন তুমি যেটা বলেছো একদমই ঠিক, যে অতিরিক্ত পরিমাণে ব্যবহার। আজকে যত বেশি সমাজ এগোবে, যত বেশি সভ্যতা এগোবে, ঠিক ততটাই বেশি কিন্তু আমাদের ন্যাচারাল রিসোর্সের উপর চাপ পড়বে। যেটা তুমি বললে কয়লা, খনিজ তেল, একটা তো লিমিটেশন আছে, কিন্তু যত সভ্যতার অগ্রগতি হচ্ছে আমাদের আরো বেশি তেল চাই, আমাদের আরো বেশি কয়লা চাই, আমাদের আরো বেশি বনজ সম্পদ চাই। সুতরাং প্রাকৃতিক পরিবেশের উপর চাপ পড়ে। তাহলে মূলত চারটে জিনিস আমরা দেখলাম। একটা হচ্ছে ডিফরেস্টেশন, বনাঞ্চল কেটে ফেলা এবং তারপরে জীববৈচিত্র্য নষ্ট হওয়া। দুই হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ফর্ম অফ গ্লোবাল ওয়ার্মিং, ইন দ্য ফর্ম অফ গ্রিন হাউস এফেক্ট, হোয়াট এভার ইট ইজ। 3 নম্বর হচ্ছে পলিউশন, যেটাতে আমরা সবাই শিকার হই। এবং 4 নম্বর হচ্ছে রিসোর্স ডেপ্লিশন, অর্থাৎ আমাদের যেসব পরিমাণে প্রাকৃতিক সম্পদ থাকা উচিত তার পরিমাণ কমে যাচ্ছে। কার ফলে? না ডেভেলপমেন্টের জন্য। মুভিং টু দ্য নেক্সট স্লাইড, কি ডাইমেনশনস অফ ডেভেলপমেন্ট। মাইন্ড ইট ভেরি ভেরি কেয়ারফুলি, যে এই চারটে ডাইমেনশন ছাড়াও নেটের কোয়েশ্চেনে আসে যে এর মধ্যে কোনটা ডেভেলপমেন্টের ডাইমেনশন নয়। 3টে দেওয়া থাকলো, একটা বাইরে কিছু দেওয়া থাকলো। সো ইউ হ্যাভ টু রিমেম্বার ইট ভেরি ভেরি কেয়ারফুলি। ডেভেলপমেন্টের প্রথম ডাইমেনশন কি? ইকোনমিক ডাইমেনশন, লাইক অর্থনৈতিক উন্নয়ন, যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন, নতুন বড় বড় কারখানা হওয়া, মানুষের ক্রয় ক্ষমতা বাড়া, মানুষের জীবনযাত্রার মানের উন্নত হওয়া, মানুষের জামা কাপড় পোশাক পরিচ্ছদ সবকিছু আরো দামি দামি কেনা, ইনফ্রাস্ট্রাকচার লাইক নতুন পরিকাঠামো তৈরি হওয়া, ব্রিজ তৈরি হওয়া, ড্যাম তৈরি হওয়া, এবং এমপ্লয়মেন্ট জেনারেশন। কারখানা তৈরি হলে এমপ্লয়মেন্ট বাড়বে না কমবে? এনি আইডিয়া? কমবে। হ্যাঁ, কারখানা তৈরি হলে এমপ্লয়মেন্ট বাড়ে না কমে? এমপ্লয়মেন্ট বাড়বে স্যার। আমারও তো তাই মনে হয়, যে নতুন নতুন কলকারখানা তৈরি হলে এমপ্লয়মেন্ট হবে, এগ্রিকালচারের আরো বেশি ডেভেলপমেন্ট হবে। এটা হচ্ছে একটা ডাইমেনশন। নাম্বার 2, সোশ্যাল ডাইমেনশন, লাইক এডুকেশন। যত বেশি ডেভেলপমেন্ট হবে তত বেশি কলেজ হবে, তত বেশি ইউনিভার্সিটি হবে, তত বেশি স্কুল তৈরি হবে, প্রাইমারি স্কুল তৈরি হবে, শিক্ষার মান বাড়বে। হেলথ, যত ডেভেলপমেন্ট হবে তত বেশি হাসপাতাল তৈরি হবে, প্রাইমারি হেলথ সেন্টার তৈরি হবে। ইকুয়ালিটি, ডেভেলপমেন্টের সঙ্গে সমতা আসবে, ধনী দরিদ্রের মধ্যে পার্থক্য কমবে এবং সোশ্যাল জাস্টিস অর্থাৎ সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। 2 নম্বর ডাইমেনশন হচ্ছে সোশ্যাল ডাইমেনশন। 3 নম্বর ডাইমেনশন বা 3 নম্বর উপকরণ একটা ডেভেলপমেন্টের জন্য is known as political dimension, like democracy. What is the Bengali meaning of democracy? Can anyone tell me democracy কাকে বলে? বাংলা কাকে বলে ডেমোক্রেসি? গণতন্ত্র। গণতন্ত্র, যেটা আমরা সবাই বিশ্বাস করি। তো ইয়েস, ডেমোক্রেসি এটা একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। তার পাশে যত সমাজ এগোবে তত বেশি আমাদের সভ্যতা, আমাদের সমাজ অনেক বেশি গণতান্ত্রিক হবে। তার পাশাপাশি হচ্ছে যে পার্টিসিপেশন, মানুষের অংশগ্রহণ তত বাড়বে ডেভেলপমেন্টের সঙ্গে, এবং গুড গভর্নেন্স বা ভালো সরকার তৈরি হবে। এটা হচ্ছে আমাদের 3 নম্বর ডাইমেনশন। 4 কি? এনভায়রনমেন্টাল ডাইমেনশন, যেটা আমাদের এই মুহূর্তে ইম্পর্টেন্ট, যার মধ্যে কি পড়ে? প্রিজার্ভেশন অফ ইকোসিস্টেম, আমরা যে ইকোসিস্টেমে থাকি বা বাস্তুতন্ত্রে থাকি সেটাকে রক্ষা হওয়া, বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য রক্ষা হওয়া, এবং আমাদের যে ক্লাইমেট রয়েছে, যে পরিবেশ রয়েছে সেটা সুরক্ষিত থাকা। তাহলে ডেভেলপমেন্টের আমরা 4টে ডাইমেনশন পেলাম: ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল। আচ্ছা, এই 4টে ডাইমেনশন নিয়ে কোনো কিছু বলার আছে? যে স্যার এই 4টে ডাইমেনশন, কেউ হ্যান্ড রেজ করেছেন, মিতা দাস, কিছু বলার আছে তোমার? স্যার একটু যদি এলাবোরেট করতেন, ইকোসিস্টেম আর বায়োডাইভার্সিটির মধ্যে যে তফাৎটা কি হতে পারে, এটা একটু যদি এলাবোরেট করতেন। ইকোসিস্টেম মানে বাস্তুতন্ত্র। ছোটবেলায় আমরা বাস্তুতন্ত্র পড়তাম। জলের বাস্তুতন্ত্র কি কেউ বলতে পারবে?
ছোট মাছকে বড় মাছ খায়, মাছ মারা গেলে তার বিয়োজিত হয়, শ্যাওলাকে ছোট মাছ খায়। এই যে ইকোসিস্টেম, আজকে বনাঞ্চলের বাস্তুতন্ত্র কি, ছোট প্রাণীকে বড় প্রাণী খায়, বড় প্রাণীকে বাঘ খায়, বাঘ যখন মারা যায় তখন তারা বিয়োজিত হয় এবং সেখান থেকে গ্যাস অ্যামোনিয়া মাটিতে গিয়ে বেশে। আমাদের জীবন বিজ্ঞানে আমরা বাস্তুতন্ত্র পড়েছিলাম কেউ? হ্যাঁ পড়েছিলাম স্যার, বাস্তুতন্ত্রটা পড়েছি, কিন্তু এটাকে বলে ইকোসিস্টেম। আর বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য। তুমি যদি কোনোদিন কোনো গ্রামাঞ্চলের পুকুর পাড়ে যাও, দেখবে অদ্ভুত অনেক রকমের জীব রয়েছে যেগুলোর সাথে আমাদের ডাইরেক্ট ইন্টারাকশন হয় না, যেমন শামুক, যেমন ব্যাঙ, যেমন সাপ। এই যে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে, আজকে উত্তর মেরুতে গেলে আমরা যে নতুন নতুন রকমের প্রাণী দেখতে পাবো, দক্ষিণ মেরুতে গেলে যেরকম প্রাণী দেখতে পাবো, আজ থেকে কয়েক হাজার বছর আগে ডাইনোসরাস ছিল, আজকে আছে? না স্যার। নেই। তার মানে এই যে আমাদের জীব জগতের মধ্যে বিভিন্ন প্রকারের প্রাণী, সেই বিভিন্ন প্রকারের প্রাণীর যে সম্ভার, সেটাকে বলা হয় জীববৈচিত্র্য। টু বি ভেরি অনেস্ট, তোমরা কেউ অ্যামাজন অরণ্যের নাম শুনেছো? আমাজন জঙ্গলের নাম শুনেছো কেউ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমাজন শুনলে কার কথা প্রথম মাথায় আসে? একটা সাপের কথা। বলতে হবে কোন সাপ? অ্যানাকোন্ডা। ইয়েস, অ্যানাকোন্ডা। আজকে রিসার্চাররা আমাজনের যত রকমের বায়োডাইভার্সিটি আছে তার 50% এখনো আবিষ্কার করতে পারেনি। 50%-এরও বেশি বায়োডাইভার্সিটি মানে এমন প্রাণী উদ্ভিদ লুকিয়ে আছে ওই জঙ্গলে যার সম্পর্কে আমাদের এখনো ধারণা হয়নি, পরিষ্কার নয়। এটাই জীববৈচিত্র্য। মানুষ থাকবে, মানুষ ছাড়াও পৃথিবীতে, এটা তো শুধু আমাদের পৈতৃক সম্পত্তি নয় এই পৃথিবী, তার বাইরেও জীবজগতের সব প্রাণী থাকবে। এই সব প্রাণীকে মিলিয়েই জীববৈচিত্র্য তৈরি হয়। ইজ ইট ক্লিয়ার টু ইউ, মিতা? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। Thank you very much. So yes, again I am sharing my screen to everyone. তাহলে আচ্ছা, আমাদের চারটে ডাইমেনশন কি কি হলো? ক্যান এনিওয়ান কুইকলি ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল। ডান? এটা বুঝতে কোথাও অসুবিধা হয়েছে? না স্যার। এই চারটে ডাইমেনশনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ সোশ্যাল অ্যাপ্রোচ লুকিয়ে আছে। নেটের কোয়েশ্চেনে আসে, মাথায় রাখবে, অমর্ত্য সেনের কেপেবিলিটি অ্যাপ্রোচ। এই কেপেবিলিটি অ্যাপ্রোচে বলা হয়, আমি তোমাদের যে নোটসটা দেবো ওখানে আরো ভালো করে পাবে, যে মানুষের, তুমি মানুষকে খেতে দিচ্ছ, জামা কাপড় দিচ্ছ, গাড়ি দিচ্ছ, বাড়ি দিচ্ছ, কিন্তু স্বাধীনতা দিচ্ছ না। সেই মানুষ খুশি থাকবে না থাকবে না? তোমার কি মনে হয়? তুমি খুশি থাকতে? কার কার স্বাধীনতা প্রয়োজন? একদম স্যার, মানুষের বিকাশ, সাইকোলজিক্যালি স্বাধীনতার প্রয়োজন। স্বাধীনতা ছাড়া জীবনের মানে কি? অমর্ত্য সেনের ক্যাপাবিলিটি অ্যাপ্রোচটাও হচ্ছে অনেকটা মানুষের স্বাধীনতা নিয়ে। এই স্বাধীনতার মধ্যে কিন্তু পরিবেশের রক্ষা করার জন্য মানুষের যে লড়াই, সেটাও যুক্ত রয়েছে। একটা মানুষ যদি সুখে থাকতে চায়, তাকে শুধু গাড়ি, বাড়ি, জামা কাপড়, মোবাইল ফোন, এআই, চ্যাট জিপিটি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক দিলেই হবে না। তাকে কিন্তু একটা সুন্দর বনাঞ্চলও দিতে হবে। তাকে কিন্তু একটা মেঘে ঢাকা বা নীল রঙের সুন্দর আকাশও দিতে হবে। তাকে কিন্তু একটা কাঞ্চনজঙ্ঘাকে অসাধারণ সুন্দরভাবে দেখার জন্য অপরূপ সুন্দর এনভায়রনমেন্ট দিতে হবে। তাকে কিন্তু একটা অসাধারণ সুন্দর পুরীর মতো সমুদ্রের বীজ দিতে হবে। এগুলো ছাড়া শুধু হোয়াটসঅ্যাপ আর ফেসবুক নিয়ে জীবন চলে? কি মনে হয়? না স্যার। সুতরাং অমর্ত্য সেনের অ্যাপ্রোচটা হচ্ছে শুধুমাত্র কিছু ট্যানজেবল জিনিস নিয়ে মানুষের স্বাধীনতা হয় না, স্বাধীনতা হয় তার থেকেও বড় কিছু বিষয়। তাহলে আমরা বুঝলাম যে ডেভেলপমেন্টের সঙ্গে একদিকে যেমন পরিবেশের কিছু ভালো হতে পারে, পাশাপাশি পরিবেশের অনেকগুলো ক্ষতি হতে পারে। ইজ ইট ক্লিয়ার টু ইউ? জিজ্ঞেস করবো কিন্তু ক্লাসের শেষে। বলা যাবে তো কি কি ক্ষতি হতে পারে? এনিওয়ান? আই থিঙ্ক অল অফ ইউ আর মিউট। কিছু ক্ষতি পরিবেশের ডেভেলপমেন্টের সাথে কি হতে পারে একজন তো হলো বলতে পারবে? স্যার হ্যালো। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি।
স্যার যদি আমাদের ডেভেলপমেন্টটা হয় তো অবভিয়াসলি সেখানে পলিউশনটা হবে। তো এক্ষেত্রে ডাইরেক্টলি আমাদের দেহের ওপরে যে ইম্প্যাক্টটা পড়ছে সেটা হিউজ পড়ছে। তো এটা একটা খুব বড় একটা নেগেটিভ অ্যাসপেক্ট। যদি আমরা আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটাকে কন্ট্রোলে না রাখতে পারি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের জন্য আমাদের এনভায়রনমেন্টটা খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে ধরুন আনন্যাচারাল জিনিসপত্র হতে পারে, ধরুন সাইক্লোন বা ড্রট, লাইক দিস সিমটমস আর দেয়ার স্যার। তো ইটস আ হিউজ ইম্প্যাক্ট, কারণ এনভায়রনমেন্টটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ওপর নির্ভরশীল বলা যেতে পারে। কারণ আমরা যদি সেটাকে প্রোটেক্ট না করতে পারি, সেখান থেকে আমরা অক্সিজেনটা পাচ্ছি, আমাদেরকে কতভাবে তারা প্রোটেক্ট করছে, যদি আমরা না প্রোটেক্ট করতে পারি সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের ওপর এটার বাজে ইম্প্যাক্ট খুব বাজেভাবেই পড়বে ইন ফিউচার। গ্রেট। তাহলে একটা হলো পলিউশন, ডেভেলপমেন্টের সঙ্গে পলিউশন হতে পারে। আচ্ছা আরো তো কয়েকটা পড়েছিলাম, কিছু লস হতে পারে, কিছু এই, আর কেউ? ডিফরেস্টেশন, আমাদের যত শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রি বা যোগাযোগের জন্য রাস্তাঘাট, সড়ক পরিবহন ব্যবস্থা তৈরি হবে, তত আমাদের গাছ কাটা পড়ে, যার ফলে ডিফরেস্টেশন, আর ডিফরেস্টেশনের ফলে আমাদের যে বায়োডাইভার্সিটি লস বা ইকোসিস্টেমের একটা ডিগ্রেডেশন সেটা আমরা দেখতে পারি। তারপরে এই গাছ কাটার কারণে ক্লাইমেট চেঞ্জ হয়, অনেক সময় আমাদের মানে জলবায়ু পরিবর্তন যেটা আর কি হয়ে থাকে। একদম ঠিক। আচ্ছা আর কিছু, আর কোনো ডেভেলপমেন্টের ফলে যেটা আমার মাথায় আসেনি, পিপিটিতে লিখিনি, আপনার তোমাদের মাথায় এসছে এমন কিছু ডেভেলপমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আর কি হতে পারে? পরিবেশের ক্ষতি, এনিওয়ান এলস? আর কোনো কিছু? না তোমরা না, নতুন কেউ বলুন। স্যার বায়ুমণ্ডলের ক্ষতি হয় এর ফলে, ওই যে সূর্যে যে সমস্ত ক্ষতিকারক রশ্মিগুলো সেগুলো মানুষের দেহে সরাসরি প্রবেশ করার পরে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয়। খুব ভালো বলেছো। ওই রশ্মিটার নাম বলতে পারবে? ইউভি রশ্মি স্যার। ইয়েস, অতি বেগুনি রশ্মি, অসাধারণ। আচ্ছা লাস্ট, ডেভেলপমেন্টের সঙ্গে আর পরিবেশ কিভাবে ক্ষতি হয়? কেন আমাদের এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এসডিজি ইত্যাদি ইত্যাদি বানাতে হলো? আসছে হতে ডেভেলপমেন্ট হলে আর পরিবেশ কিভাবে বিপদগ্রস্ত হতে পারে? দারুণ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে কটা উত্তর পেলাম। সো এনিওয়ান এলস? আর কোনো কিছু সুন্দরভাবে একটুখানি ব্যাখ্যা করে, এক লাইন, দু লাইন, হোয়াট এভার, ডোন্ট কনসিডার দিস এজ এ ভেরি ফর্মাল ক্লাস, আইডিয়া ক্লিয়ার রাখো, বলতে পারবে। বলো। জীববৈচিত্র্য নষ্ট হবে। ঠিক, কি করে হয় গো? আচ্ছা এক এক করে বলুক আগে। অতিরিক্ত শিল্পায়নের কারণে, ডেভেলপমেন্টের কারণে শিল্প গড়ে উঠলে বন জঙ্গল কাটা যাচ্ছে, তার জন্য তাদের বাসস্থানগুলো নষ্ট হচ্ছে, জীববৈচিত্র্য। ঠিক, একদম ঠিক, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আর কিছু বলছিল, আই থিঙ্ক ওর পিতা। আচ্ছা ফাল্গুনি, ওয়াটার পলিউশন, আগে ইন্ডাস্ট্রি থেকে যে জলগুলো বেরোচ্ছে। হ্যাঁ বলছি যে নদীর ধারে যে সমস্ত কলকারখানা তৈরি হচ্ছে তার ফলে বিভিন্ন দূষিত আবর্জনা নদীতে পড়ছে, তো জল দূষণ করছে প্রচুরভাবে, তার ফলে বিভিন্ন মানুষের ক্ষতিও হচ্ছে। একদিকে ডেভেলপ হচ্ছে নদীর ধারে, সুযোগ বাণিজ্যের জন্য সুবিধা হচ্ছে, কিন্তু একদিকে জল দূষিত হচ্ছে। পয়েন্ট টেকেন। ফাল্গুনি? হ্যাঁ স্যার বলবো। বলো স্যার এখন বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে 5G ইন্টারনেট কানেকশন এটা এখন মানে বা 4G এইগুলো ক্রমোন্নতি চলছে, ফলে পরিবেশের ওপর মানে রেডিও ম্যাগনেটিক যে একটা প্রভাব পড়ছে, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি, কীট পতঙ্গ মানে অবলুপ্তির পথে বা তাদের মধ্যে বিশালভাবে ইম্প্যাক্ট পড়ছে, যেটা তাদের মানে তাকেও কমিয়ে দিচ্ছে বা এইভাবে আরো মানে তাদের টিকে থাকাকে এইভাবে মানে কঠিন করে দিচ্ছে বা তাদের প্রায় অবলুপ্তির পথে তারা এই 5G কানেকশন এই সমস্ত। পয়েন্ট টেকেন। তাহলে ডেভেলপমেন্টের ফলে এত ক্ষতি হচ্ছে, ভেরি ওয়েল সেড। আমি তো কয়েকটা পয়েন্ট বলেছিলাম, তোমরা নিজেরাই এতগুলো বললে। সুতরাং কোয়েশ্চেন আসতেই পারে যে ডেভেলপমেন্টের ফলে পরিবেশের কি টাইপের ক্ষতি হয় না বা হয়। অপশনগুলো খুব খুঁটিয়ে পড়বে। আই থিঙ্ক ইউ হ্যাভ ভেরি ভেরি ক্লিয়ার আইডিয়া যে কি কি টাইপের ক্ষতি হতে পারে। আই এম রিয়েলি মেসমারাইজড টু নো or hear all the answers, and yes,
পারবে। আচ্ছা, একটা ছোট্ট মেমোরি গেম হয়ে যাক, নেটের ক্লাসের মধ্যে মেমোরি গেম, সবার হাসি পাবে। আমি 4টে প্যারামিটার বলেছিলাম এই এনভায়রনমেন্টের ক্ষেত্রে, ডেভেলপমেন্টের। কেউ বলতে পারবে? এনিওয়ান? মিতা দাস, ফাল্গুনি এর আগে বলেছে, নতুন কেউ? 4টে আসবো তোমাদের কাছে। আর কেউ ইতিকা হয়েছে। আচ্ছা, সহেলি মন্ডল বলো। সোশ্যাল প্যারামিটার। সোশ্যাল এক্সাম্পল, উদাহরণ সহেলি। হ্যালো, আচ্ছা, আর কেউ? সহেলি মিউট করে গেলে কেন? ভালোই তো বলছিলে সোশ্যাল। আচ্ছা, আর কেউ? আর কে অনেকে হ্যান্ড রেজ করেছে। সহেলি এন্ড আচ্ছা, ইতিকার কাছেই যায়। মিতা অনেকগুলো বলেছে। সোশ্যাল ইকোনমিক। আচ্ছা, সোশ্যাল হচ্ছে স্যার এডুকেশন, আপনি বলেছেন। Your voice is breaking actually. হ্যালো স্যার, হ্যাঁ বলো। সোশ্যাল ছিল সোশ্যাল এডুকেশন, সামাজিক উন্নয়নের ক্ষেত্রে Actually I am unable to hear. তোমরা শুনতে পাচ্ছ ইতিকার কথা? আমি শুনতে পাচ্ছি, মানে ব্রোকেন লাগছে। তোমাদের কাছে ক্লিয়ার? না 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 স্যার, বলবো? বলো স্যার, পলিটিক্যাল ডাইমেনশন, এক্সাম্পল ডেমোক্রেসি, এনভায়রনমেন্টাল ডাইমেনশন, বায়োডাইভার্সিটি। বাকি দুটো তো বলেছি স্যার। সোশ্যালটা একটু এক্সপ্লেন করো না। সোশ্যাল বলতে আমরা এডুকেশন, হেলথ, ইকুয়ালিটি এসবের কথা বলছি। যে উন্নয়ন, কি ডাইমেনশন অফ উন্নয়ন? হেলথের উন্নয়ন যদি ঘটে, মানুষের কোয়ালিটি অফ লাইফ বাড়বে, মানুষ পরিবেশ সম্পর্কে সচেতন হতে সাইকোলজিক্যালি সক্ষম হবে এবং সেদিকে নজর দেওয়ার চেষ্টা করবে। এবং যদি হেলথের উন্নয়নই না ঘটে, একটা মানুষ যদি সারাক্ষণ অসুস্থই থেকে যায়, সে আর অন্য কিছু উন্নয়নের কথা ভাবতেই সক্ষম থাকবে না। তো আচ্ছা, ভেরি গুড স্যার। আচ্ছা, মিতার কাছে আসবো। প্রথমটা কি ছিল? স্যার ইকোনমিক ডাইমেনশন, এক্সপ্লেন প্লিজ। সো স্যার ইকোনমিক ডাইমেনশনের মধ্যে আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা পেয়েছিলাম। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলতে যে আমরা বড় বড় ইন্ডাস্ট্রিগুলো দেখতে পাচ্ছি, যে কলকারখানাগুলো দেখতে পাচ্ছি, যেগুলো আমাদেরকে আপলিফট করার জন্য নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন জিনিসগুলো আমাদেরকে দিচ্ছে, যেটা আমাদের ডে টু ডে ইউজের জন্য খুব আরামদায়ক বলতে পারবো। কারণ আমরা আগে ধরুন যেটা হচ্ছে আমাদের প্রাচীন সময়ে বা অনেক আগে আমাদের যেই খাটনিটা খাটতে হতো, সেটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আসার পর থেকে অনেক লেস হয়েছে। তো আমাদের ব্রেনটা সবসময় থাকছে যে আমরা কিভাবে আপলিফট করব নিজেদেরকে, সেটা যেভাবেই হোক আমাদেরকে করতে হবে আমাদের বেটারমেন্টের জন্য। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মেন কোর হয়, কিন্তু এখনকার সময় সেটা ব্যাড ইম্প্যাক্ট ফেললেও কিছু কিছু ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করা পসিবল আর আনা হয়েছে। তো স্যার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন absolutely okay. So yes, again take a bow. খুব সুন্দরভাবে সবাই এক্সপ্লেন করেছে যে পয়েন্টগুলো বলার ছিল। তো নাও তাহলে ডেভেলপমেন্টও করতে হবে, কিন্তু পরিবেশকেও বাঁচিয়ে রাখতে হবে, ক্ষতি করা যাবে না। এই কারণে আমরা আজকে দুটো বিষয় বা ঘোষণাপত্র সম্পর্কে পড়ব, যেটা হচ্ছে আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। তার মধ্যে প্রথম হচ্ছে যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা MDG। এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2000 সালের সেপ্টেম্বর মাসে ইউনাইটেড নেশন দ্বারা গৃহীত হয়, ফলোড বাই মিলেনিয়াম সামিট। এটাতে সেই সময় ইউনাইটেড নেশনের যতগুলো সদস্য রাষ্ট্র ছিল 189টা, তারা এই গোলটাকে গ্রহণ করে, অঙ্গীকারবদ্ধ হয় যে এই গোলটা আমরা অ্যাচিভ করব। এই 189টা দেশ বাদ দিয়েও
23টা আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা পরিবেশ নিয়ে কাজ করে, তারাও এই গোলটার প্রতি সহানুভূতি দেখায়, সহমত পোষণ করে এবং এই গোলটাকে অ্যাচিভ করার জন্য পরিকল্পনা গ্রহণের অঙ্গীকারবদ্ধ হয়। এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা 2000 সালে শুরু হয়েছিল, 2015 সালের মধ্যে কিছু পরিকল্পনা করা হয়। মূলত 8টা গোল এদের রয়েছে। গোলের বাংলা কি, কাকে বলে গোল? উদ্দেশ্য। এই 8টা গোল বা লক্ষ্য বা উদ্দেশ্যকে সামনে রেখে 21টা টার্গেট তৈরি করা হয় এবং 60টা ইন্ডিকেটর বা সূচক দেখা হয় যে এই ইন্ডিকেটর গুলো কিভাবে কাজ করলে আমার 8টা গোল পূরণ হতে পারে। টার্গেট ইয়ার কত? 2015। তাহলে 2000 সালে নেওয়া ইউনাইটেড নেশনের একটা পরিকল্পনা, যাকে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বলি, সেটা 2000 সালে নেওয়া হয়। 2015 পর্যন্ত পরিকল্পনা করা হয়। কতগুলো দেশ ছিল এর মধ্যে? এনিওয়ান? স্লাইডেই দেখা যাচ্ছে কতগুলো দেশ ছিল। 189 countries. ভেরি গুড। কটা গোল রয়েছে? 8 goals. কতগুলো টার্গেট রয়েছে? একসাথে প্লিজ, উইথ চিয়ার আপ। 21 ইয়েস। কতগুলো টার্গেট রয়েছে? 21 targets. আর ইন্ডিকেটর কতগুলো? 60. গ্রেট। তাহলে নেটে কিন্তু এই প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। 2000 থেকে 2015 মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল মাথার মধ্যে একেবারে ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়ে নিতে হবে। 189টা দেশ, 23টা আন্তর্জাতিক সংস্থা গ্রহণ করে, 8টা গোল, 21টা টার্গেট, 60টা ইন্ডিকেটর। এটা হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। নাও কি কি 8টা গোল ছিল যা 2015 সালের মধ্যে পূরণ করার কথা বলা হয়? প্রথম গোল ছিল eradicate extreme poverty and hunger. What is the meaning of eradicate? কেউ বলতে পারবেন? স্যার সরি স্যার, বলবো? একদম বলো স্যার। ওটাকে ইরাডিকেট বলতে বাদ দিয়ে দেওয়া বা দূরীভূত করা, মানে বাংলাতে কি করে? ওই তো স্যার, ওটা কই, মানে এক্সট্রাক্ট করে দেওয়া, যেটা বোঝাচ্ছে যে ওটা থাকবেই না সমাজের মধ্যে, মানে ওটাকে বাতিল। বাতিল, হ্যাঁ স্যার। মানে ওরা দুষ্টু ছেলে, ওদের বাদ দিয়ে দিতে হবে। এক্সট্রিম পভার্টি অ্যান্ড হাঙ্গার মানে চূড়ান্ত দারিদ্র এবং ক্ষুধা তা পৃথিবী থেকে দূর করার পরিকল্পনা গ্রহণ করা হলো 2015 সালের মধ্যে। যে এই পৃথিবীতে চূড়ান্ত এক্সট্রিম লেভেলের দারিদ্র এবং কোনো মানুষ দুবেলা না খেতে পেয়ে রাত্রিরে ঘুমানোর সিচুয়েশন আর 2015 সালের পরে থাকবে না, ইরাডিকেট করা হবে। এটা 1 নম্বর গোল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে। 2 নম্বর, ডান দিকে যাও, অ্যাচিভ ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। ক্যান এনিওয়ান এক্সপ্লেন? আমার থেকে ভালো বলে তোমরাই এক্সপ্লেন করতে পারবে যে স্যার বলবো স্যার, প্রাথমিক শিক্ষা যাতে সবাই হয়, প্রাথমিক শিক্ষা যাতে মানে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন সবাই যাতে অ্যাচিভ করতে পারে, যে মানে প্রাথমিক শিক্ষাটা যেটা বেসিক নলেজ যেটা, সেটা যাতে সবাই অ্যাচিভ করতে পারে, মানে সাক্ষরতা আর কি। আচ্ছা, তার মানে প্রাথমিক শিক্ষা বা প্রাইমারি এডুকেশন যাতে সব বাচ্চার কাছে পৌঁছে যায়। নো চাইল্ড উইল লেফট বিহাইন্ড, দ্যাট ওয়াজ দ্য স্লোগান। প্রত্যেকটা বাচ্চা, সেটা টাটা বিড়লা আম্বানির ঘরের বাচ্চা হতে পারে, সেটা তোমার আমার ঘরের বাচ্চা হতে পারে, অথবা আমাদের বাড়িতে যিনি পরিচারিকার কাজ করেন তার বাচ্চা হতে পারে, অথবা যিনি ফুটপাতে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাচ্ছেন তার বাচ্চা হতে পারে। নো চাইল্ড উইল লেফট বিহাইন্ড। প্রত্যেককে শিক্ষার আলোয় আলোকিত করা হবে। এই গোলটা তোমাদের রেলেভেন্ট মনে হয় নাকি না? কি মনে হয়? ওকে, নাম্বার 3 কি আছে? প্রমোট জেন্ডার ইকুয়ালিটি। তোমরাই তো আমার থেকে সুন্দর এক্সপ্লেন করছো, শুনি তো 3 নম্বরটার মানে কি? প্রমোট জেন্ডার ইকুয়ালিটি কাকে বলে? ইকুয়ালিটি বলতে হচ্ছে নারী পুরুষের যে সাম্যতা, সেই সাম্যতাটাকে আরো মানে প্রমোট করা, আরো সেই লক্ষ্যটাকে আগিয়ে নিয়ে যাওয়া। এখানে যে নারীদের পিছিয়ে পড়া যেটা ছিল সেটাকে দূরীকরণ করে নারীদের অগ্রগায়ন এবং পুরুষ এবং নারী সকলকে সমান অগ্রাধিকার দেওয়া। অ্যাবসলিউটলি। তো সেটা কি হয়েছে? কি মনে হয় তোমাদের?
হ্যালো, হলেও একটা জায়গায় মানে এখনো পর্যন্ত বর্তমানে নারীদের এখনো সংগ্রামের মধ্যেই থাকতে হয়েছে, এটা সম্পূর্ণরূপে ফুলফিল হয়তো বা হয়নি। পয়েন্ট টেকেন। 3 নম্বর হচ্ছে প্রমোট জেন্ডার ইকুয়ালিটি। 4 নম্বর হচ্ছে রিডিউস চাইল্ড মর্টালিটি। চাইল্ড মর্টালিটি মানে 5 বছরের কম বয়সী বাচ্চা, তাদের বিনা চিকিৎসায়, জটিল রোগে, দুরূহ রোগে তাদের বিভিন্ন সময় মৃত্যু হয়। মৃত্যুর বড় কারণ কি? তারা পুষ্টি পায় না, তারা প্রপার ট্রিটমেন্ট পায় না, তাদের প্রপার হেলথ সেন্টার নেই। এই অবস্থা যাতে কমে, 5 বছরের কম বাচ্চাদের মৃত্যু হার যাতে কমে, তার লক্ষ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল থেকে নেওয়া হয়েছে। 5 নম্বর হচ্ছে ইমপ্রুভ মেন্টাল হেলথ, রিডিউস মেন্টাল ইমপ্রুভ মেটার্নাল হেলথ, অর্থাৎ মায়ের স্বাস্থ্যের যাতে ইমপ্রুভমেন্ট করা হয়। যে মা গর্ভবতী সে যাতে প্রকৃত খাবার পায়, সে যেন প্রকৃত টিকা পায়, জন্মদানের সময় সে যেন প্রপার হেলথ সেন্টারে গিয়ে ট্রেন্ড মানুষের কাছ থেকে জন্মদান করতে পারে। জন্মদানের পরেও মা যখন দুর্বল থাকে তখন যাকে তাকে উপযুক্ত পুষ্টি দেওয়া হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা, টিকাকরণের বিষয়ে লক্ষ্য রাখা এবং পুষ্টি। দেখা যায় যে গ্রামে গরিব মানুষ, শহরে গরিব মহিলা, তারা গর্ভবতী হওয়ার পরও প্রকৃত পুষ্টি পান না, ডিম, দুধ ইত্যাদি ইত্যাদি খাবার দাবার পান না। তার ফলে বাচ্চা রুগ্ন হয়, অপুষ্ট হয় এবং অনেক সময় মায়ের মৃত্যু হয়। সেগুলো থেকে যাতে মানুষ বেরিয়ে আসতে পারে, সেটাও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের মধ্যে পড়ে। 6 নম্বর পয়েন্ট, কমব্যাট HIV বা এইডস এবং ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিজিজেস। ইয়েস, এগুলো তো খুব ভয়ঙ্কর রোগ, প্রাণঘাতী রোগ। এগুলো থেকে বেরিয়ে আসা, এগুলো থেকে মানুষকে মুক্ত করা, ম্যালেরিয়া, অন্যান্য ডিজিজ যেগুলো থেকে আমরা মুক্ত হতে পারি তার জন্য প্রকৃত পরিকল্পনা করা, রাজ্য স্তরে, কেন্দ্রীয় স্তরে, লোকাল স্তরে মানুষের ঘরে ঘরে এই সম্পর্কে সচেতনতা পৌঁছে দেওয়া, সেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অঙ্গ। আচ্ছা, ম্যালেরিয়ার কারণ কি কে বলতে পারবে? বহু আমরা টিভিতে দেখি। মশার কামড় স্যার। মশা কিভাবে জমে? জল থেকে, জমা জলে। তার মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মানুষকে সচেতন করা, বাড়ির কাছে যেন জমা জল না থাকে। এইভাবে টিউবারকিউলোসিস, এইভাবে HIV AIDS, তার যে কারণ সেগুলো সম্পর্কে মানুষের মধ্যে একটা ব্যাপক সচেতনতা তৈরি করা, এটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের একটা অন্যতম অঙ্গ। 7 নম্বর বিষয় হচ্ছে এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। Can anyone please explain what is the meaning of environmental sustainability? Anyone? I am going to explain, but I would love to know from you. Hello, sir. Your name, please? Sir, Meeta Dash. Again, no. Anyone else? Ar kyo bolo? What is environmental sustainability? Anyone please volunteer and tell. পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করা, মানে যে সম্পদ, যে প্রাকৃতিক জল, বায়ু, তারপরে আরো যেসব সম্পদ আছে, জীববৈচিত্র্য, সেগুলোকে ভবিষ্যৎ মানে বর্তমান প্রজন্ম এমন ভাবে ব্যবহার করবে যেগুলো ভবিষ্যৎ প্রজন্ম যাতে ব্যবহার করতে পারে, সেই রকম ভাবে নিশ্চিত অনুসারে যাতে বর্তমান প্রজন্ম ব্যবহার করে সেই দিকে খেয়াল রাখতে হবে। ঠিক, তার মানে আমাদের পরিবেশের আমরা তো উন্নতি তো করবোই, ডেভেলপমেন্ট তো করবোই, কলকারখানা তো বানাবোই, নতুন নতুন শপিং মল তো বানাবোই, নতুন নতুন হাউজিং কমপ্লেক্স তো বানাবোই, কিন্তু ডেভেলপমেন্টটা এমন হবে বর্তমানের উন্নয়ন কিন্তু ভবিষ্যতের ক্ষতি না হবে। আজকে আমি 10টা শপিং মল বানালাম, আগামী দিনে আমার টেম্পারেচার 5 ডিগ্রি বেড়ে গেল, এটা যাতে না হয়। দ্যাট ইজ কল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। বর্তমানের উন্নয়ন ভবিষ্যতের ক্ষতি না করে, সেটা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের একটা গুরুত্বপূর্ণ অংশ। আর লাস্ট ইজ ডেভেলপ আ গ্লোবাল পার্টনারশিপ। গ্লোবাল পার্টনারশিপ মানে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল যে বললো যে একটা রাষ্ট্র কখনো একা কাজ করতে পারে না, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ট্রিটি থাকতে হবে, চুক্তি থাকতে হবে, সমঝোতা থাকতে হবে। হয়তো কোনো দেশের কাছে টেকনোলজি আছে, অন্য দেশের কাছে ন্যাচারাল রিসোর্স আছে, কোনো দেশের কাছে ম্যান পাওয়ার আছে, কোনো দেশের কাছে অনেক পয়সা আছে। সুতরাং সব দেশ আরেক দেশের সঙ্গে গ্লোবালি কানেক্টেড হতে হবে। যার টেকনোলজি আছে যে টেকনোলজি দেবে, যার টাকা আছে সে টাকা শেয়ার করবে, যার ম্যান পাওয়ার আছে সে ম্যান পাওয়ার দেবে, যার কাছে প্রচুর ফাঁকা জায়গা আছে সে সেই জায়গা দেবে ইন্ডাস্ট্রি করার জন্য। সুতরাং দেশের গণ্ডিতে আবদ্ধ থাকলে হবে না। দিস ইজ কল্ড
গ্লোবাল পার্টনারশিপ। তাহলে এই যে 8টা বিষয় মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে নেওয়া হয়েছিল, সেটা ইউনাইটেড নেশন গৃহীত হয় 2000 সালে সেপ্টেম্বর মাসে গৃহীত হয়। একটা কোয়েশ্চেন, কত বছরের মধ্যে এটা করার পরিকল্পনা করা হয়েছিল গো? 15 বছর। ভেরি গুড। কতগুলো দেশ অ্যাডাপ্ট করেছিল? 189। কতগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অ্যাডাপ্ট করেছিল? 23। আচ্ছা, কটা গোল আছে? 8 গোল স্যার। কতগুলো ইন্ডিকেটর আছে? 60। ভেরি গুড। আর কতগুলো টার্গেট আছে? 21 টার্গেট। 21 স্যার। তাহলে নেটের পড়ো তো এখানেই রেডি হয়ে গেল, আর তো পড়তে হবে না মনে হচ্ছে নাকি? একদম স্যার, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ, খুব ভালো। সো দিজ আর দ্য গোলস। নাও টেল মি ওয়ান থিং, এই যে 8টা গোল সম্পর্কে আমরা পড়লাম বা জানলাম, এটা নিয়ে কারোর কোনো ডাউট আছে কিনা প্রশ্ন করবো তারপরে। Eradicate extreme poverty and hunger, achieve universal primary education, promote gender equality, reduce child mortality, improve maternal health, combat HIV/AIDS, malaria and other diseases, ensure environmental sustainability and develop global partnership. কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ রেজ ইওর হ্যান্ড এন্ড টেল মি, স্যার এটা বুঝতে পারি। এনিওয়ান প্লিজ? কিছু তো কোয়েশ্চেন থাকা উচিত নাকি নেই? স্যার নাম্বার 8টা একটু এক্সপ্লেইন করলে ভালো হয়। ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ। ডেভেলপ এ গ্লোবাল পার্টনারশিপ মানে বিভিন্ন দেশ, ধরো তুমি একটা দেশের মালিক, তোমার দেশ হচ্ছে অনেক ধনী, আমি একটা দেশের মালিক, আমার কাছে অনেক পরিমাণে ম্যান পাওয়ার আছে। তাহলে আমাদের যদি পার্টনারশিপ হয়, তুমি ধনী, তুমি কারখানা বানাতে পারো, আমার কারখানা বানানোর জায়গা নেই, কিন্তু আমি তোমাকে সস্তায় ম্যান পাওয়ার দিতে পারি। তোমার দেশে যে কাজটা করছে 1000 টাকা নেবে একটা মানুষ, আমার দেশের লোক তোমার ওখানে গিয়ে করবে 800 টাকায় কাজটা করে দেবে। দিস ইজ কল গ্লোবাল পার্টনারশিপ। তোমার কাছে টাকা আছে, আমার কাছে ম্যান পাওয়ার আছে, চলো আমরা হাত মিলিয়ে নতুন কিছু করি। তোমার কাছে রিসোর্স আছে, ধরো তোমার কাছে তেল আছে আর আমার কাছে টেকনোলজি আছে, ঠিক আছে, তুমি তোমার তেল আমাকে দাও, আমি এই তেলটা দিয়ে মেশিন বানাবো, যে মেশিনটা বানাবো তোমাকে আমি কিছুটা টেকনোলজি শেয়ার করে দেবো, মেশিনটা তোমায় দেবো। দ্যাট ইজ কল্ড গ্লোবাল পার্টনারশিপ। ভারতবর্ষ তেল খুব একটা বেশি উৎপন্ন হয় না। আমরা কোন দেশ থেকে তেল কিনি সব থেকে বেশি, আইডিয়া আছে কোনো? আরব, রাশিয়া, তারপর আরবের পর রাশিয়া। আবার ওরা আমাদের থেকে কি নেয়? আমাদের থেকে টেকনোলজি নেয়, ম্যান পাওয়ার নেয়। দ্যাট ইজ কল্ড গ্লোবাল পার্টনারশিপ। দেখবে তোমাদের অনেক বন্ধু বান্ধব যারা আইটিতে রয়েছে, যারা আমেরিকায় যায়, ওরা ভারতের লোককে ভালোবেসে আমেরিকায় ডাকে না গো। যে কাজটা ভারতীয়রা যে টাকায় করবে, আমেরিকানরা তার দ্বিগুণ টাকায় সেই কাজটা করবে। সুতরাং দ্যাট ইজ কল্ড গ্লোবাল পার্টনারশিপ। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস স্যার। এই যে 8টা পয়েন্ট আমরা পড়েছিলাম, তার মধ্যে একটা পয়েন্ট আমরা স্যাম্পল হিসাবে নিলাম, কারণ প্রত্যেকটা এক্সপ্লেন করতে গেলে শুধু এটার উপরই একটা ক্লাস, দুটো ক্লাস চলে যাবে, অতটা আমাদের টাইম নেই। 7 নম্বর কি ছিল? এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। এটা তো আমাদের গোল ছিল, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস স্যার। এর মধ্যে আমরা 4টে টার্গেট করেছিলাম। দেখো আমরা টোটাল কতগুলো টার্গেট ছিল? 20টা না 21টা? 21টা। 21 টার্গেট। 21। তার মধ্যে 7-এর আন্ডারে 4টে টার্গেট আছে। কি কি টার্গেট? 7-এর এ, ইন্টিগ্রেট দ্য প্রিন্সিপাল অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইনটু কান্ট্রি পলিসি। সাস্টেনেবল ডেভেলপমেন্টটাকে আমাদের যে কোনো দেশের জাতীয় নীতিতে অন্তর্ভুক্ত করতে হবে। মানে এটা না যে আমি তুমি সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা ভাবছি, কেন্দ্রকে ভাবতে হবে, সেটা ভারতকেও ভাবতে হবে, পাকিস্তানকেও ভাবতে হবে, বাংলাদেশকেও ভাবতে হবে, মায়ানমারকেও ভাবতে হবে, ইউকে কেও ভাবতে হবে। ন্যাশনাল পলিসিতে সাস্টেনেবল ডেভেলপমেন্টকে যুক্ত করতে হবে। এটা টার্গেট 1। 2 নম্বর টার্গেট কি? রিডিউস বায়োডাইভার্সিটি লস। এটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি যে জীববৈচিত্র্য যাতে হারিয়ে না যায়। আমাদের বহু পাখি শীতকালে, আমাদের এই লেক আছে কাছাকাছি কিছু, তোমার হাওড়ার ওখানে, শালকিয়ার ওখানে খুব সুন্দর সুন্দর লেক রয়েছে। ওখানে সাইবেরিয়া থেকে পর্যন্ত শীতকালে অনেক পাখি আসতো, অনেকে পাখি দেখতে যেত। রিসেন্টলি সেই পাখিগুলো আর আসে না। সাঁতরাগাছি লেকে, সাঁতরাগাছি লেক, ইয়েস অ্যাবসলিউটলি আসে না। তোমরা যারা বার্ড লাভার, যারা ফটোগ্রাফি ভালোবাসো, তারা জানবে এটা আমার থেকে বেশি। সুন্দরবনের বায়োডাইভার্সিটি ক্ষতি হচ্ছে,
মানুষ এত বাড়াতে যাচ্ছে এবং সেখানে বেড়াতে গিয়ে বাঘ ছাড়া তাদের অন্য কিছু দেখে মনে শান্তি নেই। রাত্রিবেলা ভালো করে মুরগির ঠ্যাং খাবো আর বাঘ না দেখলে সুন্দরবন দেখা হয় না। কিন্তু মানুষের চাপে বায়োডাইভার্সিটি কমছে। টার্গেট আমাদের কি ছিল? 2 নম্বর টার্গেট রিডিউস বায়োডাইভার্সিটি লস, এটা আমাদের 2 নম্বর টার্গেট। 3, halve by 2015 the proportion of people without sustainable access to safe drinking water and best sanitation. Yes, এখন পর্যন্ত যত মানুষ রয়েছে সেই মানুষের সংখ্যাকে হাফ করতে হবে। এক সেকেন্ড, জাস্ট গিভ মি 1 মিনিট। স্যানিটেশন এবং পানীয় জল যাতে ঠিকভাবে পায়, অর্থাৎ এই টার্গেটটার মানে হচ্ছে যে যতজন মানুষ এখন পানীয় জল ঠিক করে পায় না বা প্রপার স্যানিটেশন পায় না, সেই সংখ্যাকে 2015 সালের মধ্যে হাফ করে দিতে হবে। এখন যদি 10 জন মানুষ পানীয় জলের অভাবে ভোগ করে, 2015 সালে যেন 5 জন মানুষ ভোগ করে, এই সংখ্যাকে হাফ করতে হবে। এবং 4 নম্বর টার্গেট কি ছিল? achieve a significant importance in the lives of at least 100 million slum dwellers. 100 মিলিয়ন স্লাম যারা বস্তিতে বসবাস করে তাদের জীবনযাত্রার মানে তাৎপর্যপূর্ণ পরিবর্তন করতে হবে। এই 4টে টার্গেট কার আন্ডারে রয়েছে? 7 নম্বর অবজেক্টিভ, এনশিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। সো আই হ্যাভ এ কোয়েশ্চেন, I would love to know answer from all of you rather. এই যে 4 নম্বর পয়েন্টটা রয়েছে, অ্যাচিভ সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট ইন দ্য লাইফ অফ অ্যাটলিস্ট 100 মিলিয়ন স্লাম ডুয়েলার। আচ্ছা, তোমাদের মতে যদি যারা বস্তি অঞ্চলে বসবাস করে পরিবেশ রিলেটেড, তাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উপকার কার দ্বারা হতে পারে? কোন কিসের দ্বারা হতে পারে? এনি ক্লু বলো। কোশ্চেনটা এবার রিপিট করুন। যারা এই যে 100 মিলিয়ন মানুষ যারা গোটা পৃথিবীর বিভিন্ন স্লামে বসবাস করে, স্লাম মানে কি? বস্তি এলাকা। বস্তি এলাকা, তাদের উন্নতির জন্য, পরিবেশগত উন্নতির জন্য যদি তোমাকে কাজ করতে বলা হয়, তাহলে তুমি 1 নম্বর কাজ কি করবে? প্রত্যেকের কাছেই করছে। স্যার বলবো? এনিওয়ান প্লিজ। স্যার যদি আমাকে বলেন তাহলে আমি একদম নো ডাউট শুধু ড্রিঙ্কিং ওয়াটারের উপরে ফার্স্ট ফোকাস রাখবো, কারণ ওদের কাছে ওদের আশেপাশে অতিরিক্ত পরিমাণে আবর্জনা ফেলা হয়, যার জন্য ওরা সেই পিওর ওয়াটারটা অ্যাক্সেস করতে পারে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওদেরকে ওই আবর্জনা থেকে তো প্রথমে মুক্তি দিতে হবে, ওগুলোকে অন্য জায়গায় সরাতে হবে, আর ওদেরকে স্টেবল একটা হাউস দিতে হবে, প্লাস ওয়াটার, প্লাস ওদেরকে একটা এমপ্লয়মেন্টের সুযোগটা রাখতে হবে। তো এটা পরিবেশের সঙ্গে বলতে গেলে আমাদেরকে ওদের ওখান থেকে ওই নোংরা আবর্জনাগুলোকে আগে সরিয়ে ওদেরকে ঠিকঠাক ভাবে সুস্থ পরিবেশে রাখার ব্যবস্থা। তোমার মতে ওয়াটার, পানীয় জল খুব ইম্পর্টেন্ট। আর কেউ অন্য কিছু? স্যার সিওয়েজ সিস্টেম, পয় প্রণালী ব্যবস্থা ইম্পর্টেন্ট। আর কেউ অন্য কিছু? স্যার সুস্বাস্থ্য। দারুণ পয়েন্ট, একটু এক্সপ্লেন করো না। মানে যে সমস্ত মানুষগুলো বস্তিতে থাকে তাদের মধ্যে বিভিন্ন বেশিরভাগ খুব প্রচন্ড পরিমাণে এই সময়টাতে ডেঙ্গুর আক্রমণটা প্রচন্ড হয়, তারপর ম্যালেরিয়া, তারপর নিউমোনিয়া, এই ধরনের রোগে আক্রান্ত হয়। এর ফলে বহু মানুষ মারাও যায় এই বস্তিবাসীরা। তো সেই কারণে সেই জন্য ওনাদের জন্য একটা ব্যবস্থা করতে হবে, যারা তারা ভালোভাবে বসবাস করতে পারে, সুস্থ পরিবেশে বসবাস করতে পারে। গ্রেট গ্রেট, all the answers are very good, I appreciate once again. তাহলে কি কি অ্যাচিভমেন্ট হলো? অনেকগুলো অ্যাচিভমেন্ট, আই এম নট গোইং টু রিড ABCD, তোমাদের কাছে তো পিপিটি আছে। আমি দু একটা তাৎপর্যপূর্ণ বলি যে এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল MDG গ্রহণ করা হয়েছিল, এর ফলে দেখা গেল যে নিউ HIV ইনফেকশন ডিক্লাইন্ড বাই 38%। আগে যেখানে যে পরিমাণে HIV ইনফেকশন হতো, এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের জন্য 38% HIV পরিমাণ কমে গেল। তার মানে মানুষের মধ্যে সচেতনতা বাড়লো, এই HIV কেন হয়, কিভাবে হয় সেই সম্পর্কে মানুষের মধ্যে ধারণা তৈরি হলো এবং 38% ডিক্লাইন হলো।
Next is net enrollment rate in primary school increase significantly worldwide. এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নেওয়া হলো, তাতে সরকার অনেক নতুন নতুন প্রকল্প নিল, প্রাইমারি স্কুল তৈরি করা হলো, কোথাও তার সঙ্গে খাবার দেওয়া হলো, স্কুলগুলো ডেকোরেটিভ করা হলো, বাড়ির কাছে স্কুল বানানো হলো, টিচাররা স্টুডেন্ট ফ্রেন্ডলি হতে শুরু করলো, এবং প্রায় স্কুল ড্রপ আউটের সংখ্যা অর্ধেক হয়ে গেল। আগে যে বাচ্চারা 5-6 এর পরে পড়াশুনো করতো না, সেই সংখ্যা আগে যদি 100 থাকে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের ফলে সেটা 50-এ এসে দাঁড়ায়। এটা কি পজিটিভ না নেগেটিভ, কি মনে হচ্ছে? ড্রপ আউট বেশি হলেই ভালো? না স্যার, ড্রপ আউট তো নেগেটিভ অ্যাসপেক্টের মধ্যে পড়ছে। সুতরাং ড্রপ আউট কমেছে তো ভালো হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এছাড়াও শিশু মৃত্যুর হার অনেকটা পরিমাণে কমলো। 5 বছরের কম বাচ্চারা যাদের মৃত্যুর হার আগে অনেক বেশি ছিল, সেই মৃত্যুর হার অনেকটা পরিমাণে কমে গেল, ইত্যাদি ইত্যাদি পজিটিভ জিনিস হলো। আই এম নট গোয়িং টু রিড এভরিথিং, ইউল হ্যাভ দ্য নোটস উইথ ইউ অ্যান্ড ইউ জাস্ট গো অন উইথ। বাট দেয়ার আর সাম লিমিটেশন অলসো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি কি লিমিটেশন এমডিজির ক্ষেত্রে ছিল? প্রথম লিমিটেশন, আনইভেন প্রোগ্রেস। জানো তো, এই এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল পৃথিবীর সব দেশে সমানভাবে ইমপ্লিমেন্ট হয়নি। কিছু সাব সাহারান আফ্রিকা দেশ এবং সাউথ এশিয়ার কিছু দেশ, যেমন বাংলাদেশ, যেমন পাকিস্তান, ভারতবর্ষ কিছুটা, কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল খুব একটা ভালো করে কাজ করতে পারেনি। আর সাব সাহারান কান্ট্রির মধ্যে তোমার গিয়ে সোমালিয়া পড়ে, সেখানে তোমার আফ্রিকান দেশগুলো যেগুলো পড়ে, উগান্ডা পড়ে, নামিবিয়া পড়ে, সোমালিয়া পড়ে, এই দেশগুলোতে খুব একটা ভালো কাজ হয়নি। দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, টু সাম এক্সটেন্ট ইন্ডিয়া, খুব বিশালভাবে এর এফেক্ট কিন্তু পড়ে। 2 নম্বর সমস্যা কি হলো? টপ ডাউন অ্যাপ্রোচ। ক্যান এনিওয়ান এক্সপ্লেইন প্লিজ হোয়াট ইজ দ্য মিনিং অফ টপ ডাউন অ্যাপ্রোচ, প্লিজ? হ্যাঁ স্যার, বলবো? ইয়েস প্লিজ। স্যার, টপ ডাউন বলতে যদি আমরা একটা ত্রিভুজ দেখি, তার মাথার উপরে দাঁড়িয়ে আমরা নিচের দিকটা দেখতে পারি। তার মানে আমি যদি এটা এক্সপ্লেন করি, তো আমাদের টপ কে আছে? আমাদের পিএম। তো পিএম এর পরপর যেই পোস্টগুলো আসছে, সে পিএম যেটা দেখছে সেটা মানে তার পজিশনে দাঁড়িয়ে আমি নিচের যেটা দেখবো সেটা হচ্ছে আমার টপ ডাউন অ্যাপ্রোচ হচ্ছে। পিএম এর পরে আসবে সিএম, সিএম এর পরে আসবে আমার মিউনিসিপ্যালিটি, লোকালিটিস। তো এটাকে যদি আমি ধরি, তো এটা হচ্ছে আমার টপ ডাউন অ্যাপ্রোচ। আচ্ছা, তাহলে এর উল্টো দিকের অ্যাপ্রোচটাকে কি বলে? বটম আপ। বটম আপ। তো কোনটা ভালো ডেভেলপমেন্ট সেক্টরের জন্য? স্যার, আমার মতে স্যার দুটোই দরকার। কারণ বটম আপের ক্ষেত্রে বটম আপে আমরা নিজেদের সঙ্গে আমাদের যেই সোসাইটি, মিউনিসিপ্যালিটির যে কোঅর্ডিনেশনটা পাই, সেটা আমরা টপ ডাউনে পাবো না। কিন্তু টপ ডাউনটা থাকলে সেক্ষেত্রে কি বলবো ওটাকে, একটা দিকেই ফোকাস হবে। তো দুটোই ভালো স্যার, এখানে একটা বলা খুব মুশকিল। বাট এন্ড অফ দ্য ডে ইউ নো ওয়ান থিং, যারা ধরো ডেভেলপমেন্ট সেক্টরের স্টুডেন্ট নয় বা স্টুডেন্ট, সবাইকেই বলছি, যে কোনো ডেভেলপমেন্টাল প্ল্যানিং না সবসময় নিচে থেকে ওপরে যাওয়া উচিত। নিচে থেকে মানুষ আলোচনা করে বলবে যে আমাদের সমস্যাগুলো এই, সেই সমস্যাগুলো উপরে যাবে, উপর থেকে তার সমাধান আসবে। কিন্তু ধরো তোমার বাড়ির সামনে রাস্তা খারাপ, সেটা সম্পর্কে প্রশাসন জানে না, জেলা প্রশাসন, তারা করলো কি, তোমার ওই ভাঙা রাস্তায় এসে 4খানা কল লাগিয়ে দিল, তোমার কি লাভ হবে? হবে না। সুতরাং সমস্যাগুলো এবং তার সমাধানের উপায় সবসময় নিচে থেকে উপরে যাওয়া উচিত। আলটিমেট ডিসিশন উপরের লোকজনই নেবে, কিন্তু সবসময় নিচে থেকে সমস্যাগুলো উপর দিকে ওঠা উচিত। কিন্তু এমডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে মানুষের মতামতকে যুক্ত করা হয়নি। ওই ওপরের স্তরে যারা বসে আছেন, মন্ত্রী, আমলা, তারা মিলেই পরিকল্পনা করেছিলেন এবং তারাই সেই পরিকল্পনাকে কার্যকরী করেছিলেন। মানুষকে এই যে 8টা গোল, সেই 8টা গোলের সঙ্গে সেইভাবে যুক্ত করা হয়। বিভিন্ন এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও গুলো হয়তো কাজ করেছে, কিন্তু তোমার পাশে যে দিদি সকালবেলা উঠে পোলিওর টিকা নিয়ে তোমাদের সচেতনতা করে যায়, সেই দিদির এনজিওতে কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের আলো পৌঁছায়নি।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বড় লেভেলে কাজ করে, মাইক্রো লেভেলে ছোট অর্গানাইজেশন কাজ করে, সেই অর্গানাইজেশন গুলোর কাছে কিন্তু সেই রিচটা ছিল না। 3 নম্বর প্রবলেম, ইনসাফিসিয়েন্ট ফোকাস অন গভর্নেন্স অ্যান্ড রাইট। মানে হলো এমডিজি তে অনেক কিছু করার কথা বলো, আমরা এটা করব, ওটা করব, সেটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা এইভাবে করতে হবে, ওটা ওইভাবে করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেগুলো করার জন্য তো আমার কিছু গভর্নমেন্ট পলিসি দরকার, আমার তো কিছু অধিকার দিতে হবে মানুষকে, যে এই অধিকার বলে সেই কাজটা করবে। এমডিজি কোনো গভর্নমেন্টকে পুশ করলো না যে তুমি পলিসি বানাও, চাপ দিল না যে তুমি সাস্টেনেবল ডেভেলপমেন্টকে তোমার বাজেটের মধ্যে ধরো। এমডিজি কোনো বড় দেশকে বললো না যে যারা ব্যাটারি চালিত গাড়ি বানাবে তাদের জন্য তোমরা সাবসিডি দাও পেট্রোলের গাড়ি ডিজেলের গাড়ি বন্ধ করার জন্য। এমডিজি কোনো দেশকে বললো না যে তোমরা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য মানুষের কাছে প্রচার করো, তার ক্যাম্পেইনের পয়সাটা বাজেট থেকে কাটো, এই কথাগুলো বললো না। সুতরাং দেশগুলো গ্রহণ করার পরও তারা তাদের ন্যাশনাল পলিসিতে ওই এমডিজি ব্যাপারটাকে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলকে সেভাবে গ্রহণ করে। আর লাস্ট ইস্যু ছিল ওয়ান সাইজ ফিট অল অ্যাপ্রোচ। এটার মানে কেউ বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়ান সাইজ ফিট অল অ্যাপ্রোচ? এনিওয়ান? সবার জন্যই একটাই আর কি, একটাই আর কি, কি বলবো, সাইজ যেটা সবার ক্ষেত্রেই কাজ দেবে, এরকম একটা ভাবনা চিন্তা। সবার ক্ষেত্রে, স্যার আমি মেহেরুন এসে বলছি, সবার ক্ষেত্রেই একটাই গোল, একটাই উদ্দেশ্য, যে এর মাধ্যমেই সবার জীবন উন্নয়ন ঘটবে। কিন্তু আমরা সমাজের বিভিন্ন রকম স্তরে বাস করি, বিভিন্ন রকম মানুষের বিভিন্ন রকম নিডস রয়েছে, সবার নিডস একই রকম নয়। যেমন বস্তির ক্ষেত্রে উন্নয়নটা যেভাবে হবে, একটা পশ এলাকায় উন্নয়নটা সেভাবে হবে না, দুজনের নিডস ডিফারেন্ট রয়েছে। তো সেই একটাই পরিকল্পনা যে সবার ক্ষেত্রে কাজ করবে, সেটা আর কি সঠিক নয়, এটাই ব্যাপার। Absolutely. Soheli, anything you want to add here? You have raised your hand, that's why I'm asking you. Soheli Mondol. Soheli কিছু বলবে? I think বলবেন। So whatever it is, একদম ঠিক বলেছেন যে আজকে আপনারাই বলুন বা তোমরাই বলো যে আমেরিকাতে যে ধরনের পরিকল্পনা হবে ওয়াশিংটন শহরকে কেন্দ্র করে, সেখানে যে ধরনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিলেটেড প্ল্যান হবে, বাংলাদেশের ঢাকায় কি একই রকমের প্ল্যান করা যায়? হ্যাঁ কি না? একই প্ল্যান হতে পারে কখনো? না, সম্ভব না। আজকে ইটালির রোম শহরে সাস্টেনেবল ডেভেলপমেন্টে যা প্ল্যান হবে, আফগানিস্তানের কাবুলে যেখানে তালিবান অধ্যুষিত শাসন চলে, সেখানেও কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেম ভাবে করা যাবে? হোয়াট ইজ ইউর ভিউ? হ্যাঁ কি না? না স্যার, যাবে না। কিন্তু মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল করলো কি, একটা ইউনিফর্ম পলিসি বানালো, সেটা আমেরিকার জন্য যা, সৌদি আরবের জন্যও তাই, শ্রীলঙ্কার জন্যও তাই, আবার নিউজিল্যান্ডের জন্য তাই। সুতরাং এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের কিছু অ্যাচিভমেন্ট হওয়া সত্ত্বেও সম্পূর্ণ টার্গেট কিন্তু ফুলফিল করা যায়নি। সো এটা আমাদের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে what we are going to discuss about SDG, Sustainable Development Goal. Before that, I will take the attendance pictures and I would love to know the feedback from you. আমরা 1 ঘন্টার উপর ক্লাস করলাম মোটামুটি। So how you are perceiving the class? Please কয়েকজন বলুন যে হ্যাঁ বলুন। স্যার খুব ভালো হয়েছে, মানে একবারেই মাথার মধ্যে সঙ্গে মানে কি বলবো ঢুকে গেছে, আর একবার জাস্ট রিড আউট করলে পুরোপুরি হয়ে যাবে। সর্বনাশ, আমার নিজেরই তো মাথায় ঢোকেনি, তোমার ঢুকে গেল কি করে মাথায়? আমি তো দেখে দেখে বলছি। না স্যার ঠিক, আর যেভাবে বলেছেন কনসেপ্টটা তো ফুল ঢুকে গেছে, তো একবার রিড আউট করলেই হয়ে যাবে এটা। থ্যাংক ইউ। আচ্ছা, আর কিছু বাকিরা একটু ফিডব্যাক দিন। কোথাও স্যার এই ইন্টারঅ্যাক্টিভ যে সেশনটা আমরাও বলছি, আপনিও বলছেন এবং আমরা অ্যাড করছি, এই ব্যাপারটা আর কি খুব ভালো হয়েছে। এবং ক্লাসের মধ্যেই যে আমরা মেমোরাইজেশন এগুলো ব্রেনস্টর্মিংটা করছি, এটা আমার মনে হয় যে খুব উপকার দেবে আমাদেরকে। ঠিক, কিন্তু যতই আমার প্রশংসা করা হোক, দাদা বৌদির বিরিয়ানি কিন্তু কাউকে খাওয়াবো না এত প্রশংসা। হোয়াট এভার ইট ইজ, বলছি যে
আর কেউ না একটু ফিডব্যাক দিন, মানে কোথায় আরেকটু করলে ভালো, কারণ আমাদের আরো 45 মিনিট 1 ঘন্টা চলতে হবে। প্লিজ এনিওয়ান এলস, এই তো 3-4 জনই শুধু বলছে, বাকিদের কি ইন্টারনেটের প্রবলেম আছে কোনো? এনিওয়ান এলস? আদারওয়াইজ আই হ্যাভ টু কল বাই নেম। শুভ্রা হালদার আমার স্টুডেন্ট। শুভ্রা, কেমন মনে হলো ক্লাস? দ্যাট ইজ দ্য থিং। শোনা যাচ্ছে? খুব সুন্দর হয়েছে ক্লাস, আমাদের সোশ্যাল ওয়ার্কের ক্লাস যেমন সুন্দর হয় এটাও খুব সুন্দরভাবে বুঝেছি। গ্রেট 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 গ্রেট। আচ্ছা, আরো 2-1 জনকে একটু দেখি, লাইক আমি যাদের চিনি না তাদেরকে একটু ডাকি। আচ্ছা, স্নেহা বিশ্বাস আছে? আছে নিশ্চয়ই। স্নেহা কোন ডিপার্টমেন্ট? স্যার ইংলিশ। Very good, Sneha. So Sneha, what is your feedback about the class till now? হ্যাঁ স্যার, খুব ভালো হয়েছে, সব বুঝতে পেরেছি অনেকটা, আরেকবার পড়লে হয়ে যাবে। Really? Great, great, great. Thank you very much. আচ্ছা, next is তিথি ঘোষ। তিথি আমাদের স্টুডেন্ট, আমার নিজের ডিপার্টমেন্টে। তিথি আছো? হ্যাঁ স্যার আছি। কেমন লাগলো, বুঝতে পারলে নাকি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বলো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কত সালে গৃহীত হয়? সর্বনাশ, কঠিন কোয়েশ্চেন। হ্যাঁ বলবো 2000 সাল। কে বলতে বলেছে? -5। কতগুলো দেশ ছিল? 189 এরকম ছিল। ওকে ফাইন। আচ্ছা ওকে ফাইন, 189। So just give me 1 minute, I'm just taking the, আমাকে 1টা মিনিট দাও, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে আবার কানেক্ট করছি। জাস্ট লগ আউট হও না, সবাই লগ ইন থাকো। Okay, let's start our second portion. What is SDG? Do you have, anyone of you have any idea what is SDG is all about? Sustainable Development Goal কাকে বলে? কোন আইডিয়া আছে কারোর? কোন আইডিয়া? স্যার হ্যালো, বলো। স্যার আমরা যে গোলগুলো পড়লাম সাস্টেনেবল গোলগুলো, ওটাকে অ্যাচিভ করার জন্য এসডিজি কি? ওটাকে অ্যাচিভ করার জন্য নয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কত সালে শেষ হয়ে গেল? স্যার 15 2015। 2015 সালে রাষ্ট্রসংঘ থেকে, ইউনাইটেড নেশন থেকে আবার একটা পরিকল্পনা গ্রহণ করা হলো যে 2030 সালের মধ্যে আরো পরিকল্পিতভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা কিছু স্টেপস নেব, এবং এটা আরো বেশি পরিকল্পিত এবং সব মানুষকে, সব দেশকে জড়িয়ে নিয়ে করা হবে।
এই পরিকল্পনাটা শুরু হলো কত সালে? 2015 সালে। কতদিন অবধি এই পরিকল্পনা চলবে? 2030 সাল অবধি। সহেলি, ইউ ওয়ান্ট টু সে সামথিং? হ্যান্ড রেজ। শুভ্রা কিছু বলবে? হ্যাঁ স্যার, এই এসডিজি সম্বন্ধেই আপনি জিজ্ঞেস করছিলেন, ওটা নিয়ে বলতাম। বলো না। আচ্ছা, এসডিজি ওই তো আপনি বলছেন 2000, এটার লক্ষ্য হচ্ছে 2030-এর মধ্যে কিছু গোল রাখা হয়েছে, 17টি প্রধান গোল রাখা হয়েছে। আর এর সাথে পাশাপাশি 169টি টার্গেট রাখা হয়েছে। আর 17টা গোলের মধ্যে যেমন রয়েছে দারিদ্র দূরীকরণ, মানে পুরো বিশ্বকে পুরো খাদ্য নিরাপত্তা ও পুষ্টি মানে ক্ষুধামুক্ত করতে হবে, সুস্বাস্থ্য এবং মানবসম্মত শিক্ষা, এই নিয়ে 17টি গোল রয়েছে। এছাড়াও এক্সেলেন্ট, ভেরি ভেরি গুড। তাহলে আমাদের একটা ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং হলো what is sustainable development goal is all about. I am just sharing my screen once again. কত সালে হলো? 2015 সালে 2030 সাল অবধি পরিকল্পনা করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি নেওয়া হয়। তাতে 193 জন ইউনাইটেড নেশনের মেম্বার রাষ্ট্র এই গোলকে গ্রহণ করে এবং তাকে কার্যকরী করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। শুভ্রা যেরকম বলেছিল, এখানে মোট 17খানা গোল আছে এবং 169 খানা টার্গেট আছে, ডিজাইন টু বি অ্যাচিভ বাই 2030। তাহলে কোয়েশ্চেন আসতেই পারে নেটের ক্ষেত্রে যে কত সালে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাডাপ্ট করা হয়? কত সালে? 2015। কতগুলো রাষ্ট্র এতে গ্রহণ করে? 193। কটা গোল আছে? 70। কটা টার্গেট আছে? 169। গ্রেট গ্রেট। আচ্ছা, এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এর না কিছু ফিচার্স আছে যেটা এমডিজির ক্ষেত্রে ছিল। তার মধ্যে প্রথম ফিচার কি? ইউনিভার্সালিটি। এটা ইউনিভার্সাল। লাইক এসডিজি, এমডিজি কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতো না, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল পৃথিবীর সমস্ত কান্ট্রির জন্যই সমানভাবে প্রযোজ্য। সেটা উন্নত দেশই হোক, উন্নয়নশীল দেশই হোক বা গরিব দেশই হোক, প্রত্যেকের জন্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সমানভাবে প্রযোজ্য। 2 নম্বর ফিচার্স রয়েছে কি? ইন্টিগ্রেশন। সাস্টেনেবল, আচ্ছা একটু সবাই মিউট করে দাও, তাহলে তোমাদের কথা আমি শুনে ফেলছি। The thing is that ইন্টিগ্রেশন মানে কি? যে ডেভেলপমেন্ট এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের সঙ্গে অন্যান্য বিষয়কে, যেমন ইকোনমি, যেমন সোশ্যাল সেক্টর, লাইক এনভায়রনমেন্টাল সেক্টর, লাইক টেকনোলজি, এগুলো সবকে যোগ করা হলো। আচ্ছা, তোমরা তো এত সুন্দর উত্তর দিচ্ছ, এই যে ইন্টিগ্রেশন, এটা কেন প্রয়োজন? কেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ভবিষ্যৎকে রক্ষার পরিকল্পনা করে বর্তমানে ডেভেলপমেন্টের সঙ্গে আমাদের টেকনোলজিকে ইন্টিগ্রেট করতে হবে? কেন বলো তো, কোনো আইডিয়া? স্যার যাতে বলো বলো বলো। হ্যাঁ স্যার, যাতে ইন ফিউচার আমাদের নেক্সট জেনারেশন সেই প্রবলেমে না পড়ে। আমরা যদি অতিরিক্ত এক্সট্রাক্ট করে ফেলি, তাদের জন্য কিছুই রাখলাম না, তো তারা কিভাবে তখন সার্ভাইভ করবে? এটা তো স্যার আমাদের নিজেদের হাতে আমাদের নেক্সট জেনারেশনকে ধ্বংস করে দেওয়ার মতো ব্যাপার চলে আসবে। তো সেক্ষেত্রে আমাদেরকে সেইভাবে ইউজ করতে হবে যেটা নেক্সট জেনারেশন করতে পারে। তো ইন্টিগ্রিটি। বাট মাই কোয়েশ্চেন ইজ টেকনোলজি, প্রযুক্তি, এটার সঙ্গে আমি সাস্টেনেবল ডেভেলপমেন্টকে কিভাবে ইন্টিগ্রেট করবো? একটা উদাহরণ দিয়ে বলো। এই যে ইন্টিগ্রেশন কথাটা লেখা আছে, একটা উদাহরণ দাও। এনিওয়ান, কোনো একটা গেস করে বলবো স্যার? ইয়েস ইয়েস, এনিওয়ান।
লোহা বা কয়লা উত্তোলনে আগে আমাদের যে পরিমাণ মানে আকরিক লোহা থেকে যে ব্যবহারযোগ্য লোহা উৎপাদন হতো সেটার পরিমাণ অনেকটাই কম ছিল। এখন বর্তমান দিনে প্রযুক্তির যে উন্নতি হচ্ছে যার ফলে আমরা সেই লোহা থেকে বা নিষ্কাশিত অধাতব মানে কি বেশ বলে মানে ব্যবহার হয়ে যাওয়ার পরেও যে সমস্ত লোহা সেই লোহাগুলো থেকে একটু জোরে বলো শেষের দিকটা। হ্যাঁ হ্যাঁ বলছো, ভালো বলেছো। হ্যালো 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 হ্যালো। Okay, fine. What's your name? Okay, fine. Very good. So the thing is that yes, integration তোমরা যেটা বললে আকরিক লোহা, আমি পয়েন্ট গ্রহণ করছি। পাশাপাশি আমি একটা উদাহরণ দিচ্ছি যে টেকনোলজির উন্নতির সাথে সাথে আমাদের সোলার প্যানেল তৈরি বেশি করে হচ্ছে, সৌর বিদ্যুৎ। আগে সৌর বিদ্যুতের এত চল ছিল না। টেকনোলজির উন্নতির সঙ্গে সঙ্গে এখন ব্যাটারি চালিত গাড়ি আরো বেশি করে তৈরি হচ্ছে। এগুলো পরিবেশকে বাঁচায়। এগ্রি করো এই পয়েন্টগুলোতে নাকি না ডিসএগ্রি করো? হ্যাঁ স্যার। গ্রেট। নাম্বার 3, ইনক্লুসিভিটি। এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের একটা কি ফিচার্স হলো নো ওয়ান শুড লিভ বিহাইন্ড। প্রত্যেককে নিয়ে ডেভেলপমেন্ট করতে হবে। তোমার আমার উন্নতি হচ্ছে আর আমাদের ইউনিভার্সিটির বাইরে যে ফুচকা বিক্রি করে তার মেয়েটা যে স্কুলে পড়ে তার উন্নতি হচ্ছে না, ব্যাপারটা এরকম হবে না। তোমার আমার ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু আমাদের ইউনিভার্সিটির বাইরে যে মানুষটা পরোটা বিক্রি করে তার বাড়ির কোনো বাচ্চার উন্নয়ন হবে না, ব্যাপারটা এরকম হবে না। প্রত্যেকের জন্য উন্নয়ন, সেটা সমাজের একেবারে টপ অংশের মানুষের জন্য উন্নয়ন, আবার সমাজের একেবারে গরিব অংশের মানুষের জন্য উন্নয়ন। কোনো মানুষকে উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্টের এই যে বৃত্ত, এই বৃত্তের বাইরে রাখা যাবে না। নাম্বার 4 কি ফিচার্স হচ্ছে পার্টিসিপেশন। ইয়েস, এখানে আগে যেটা এমডিজিতে ছিল না, ওপরে প্ল্যান হতো নিচ থেকে কাজ করা হতো। এখানে কিন্তু পার্টিসিপেশন মানে সিভিল সোসাইটি, প্রাইভেট সেক্টর, লোকাল গভর্নমেন্ট, তুমি আমি, পাশের বাড়ির কাকু, দিদিমা, ঠাকুমা, আড্ডা মারার বন্ধু, সবাই এই ডেভেলপমেন্টের কাজে যুক্ত হবে। সুতরাং ডেভেলপমেন্টটা তোমার আমার ডেভেলপমেন্ট তোমার আমার হাত ধরেই হবে। দ্যাট ইজ কল্ড পার্টিসিপেশন অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। কোন একটা ডেভেলপমেন্ট ওয়ার্ক হতে হতে সেটা ঠিকভাবে হচ্ছে কিনা তার জন্য প্রপার মনিটরিং করা হবে। এই যে 7টা গোল রয়েছে, আই এম নট গোয়িং টু রিড অল দ্য গোলস, কারণ তোমরা পেয়েই যাবে। তাও আমি একবার করে জাস্ট বলার জন্য বলে দিই। নাম্বার 1, নো পভার্টি, সমস্ত দারিদ্রকে দূর করতে হবে। নাম্বার 2, জিরো হাঙ্গার, কোনো মানুষের যাতে পেটের খিদে জ্বালা না থাকে। নাম্বার 3, গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং, সবাইকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। নাম্বার 4, কোয়ালিটি এডুকেশন, শুধু শিক্ষা পেলেই হবে না, প্রত্যেকটা মানুষের কাছে, শিশুর কাছে, কিশোরের কাছে, কিশোরীর কাছে উন্নত গুণগত মানসম্পন্ন শিক্ষা পৌঁছে দিতে হবে। নাম্বার 5, জেন্ডার ইকুয়ালিটি, যেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আনফরচুনেটলি এখনো বহু দেশে, বহু জায়গায়, আমাদের দেশেও জেন্ডার ইকুয়ালিটি নেই। অনেক ক্ষেত্রে দাঁড়িয়ে মেয়েদের অনেক ব্যাপারে ছোট করা হয়, দ্যাট ইজ আনফরচুনেটলি। কিন্তু এটাকে দূর করে কোন রকম জেন্ডার বায়াস থাকা চলবে না। নাম্বার 6, ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, প্রত্যেককে পরিশুদ্ধ খাওয়ার জল এবং পয় প্রণালীর ব্যবস্থা করে দিতে হবে। নাম্বার 7, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্লিন এনার্জি? যাতে কোনো দূষণ হবে না। উদাহরণ কি? সোলার এনার্জি, বায়ুচালিত এনার্জি। কিন্তু কয়লা থেকে তৈরি এনার্জি মানে কিন্তু দূষণ হবে। অ্যাফোর্ডেবল মানে সস্তা, এবং ক্লিন এনার্জি মানে যা থেকে পরিবেশ দূষণ হবে না এমন বন্দোবস্ত করতে হবে। 8 নম্বর, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড আমাদের তার সঙ্গে সঙ্গে নতুন শিল্প কারখানা তৈরি করতে হবে, নতুন ইনোভেশন করতে হবে, নতুন আবিষ্কারকে গুরুত্ব দিতে হবে এবং ব্যাপক পরিকাঠামো তৈরি করতে হবে। পরিকাঠামো তৈরি করতে হবে আন্ডার দ্য কনসিডারেশন পরিবেশকে ক্ষতি করা চলবে না।
10 রিডিউস ইনইকুয়ালিটি, অসাম্য দূর করতে হবে। তুমি বড় লোক আমি গরিব, তুমি উঁচু জাত আমি নিচু জাত, তোমায় ভালো দেখতে আমায় খারাপ দেখতে, তোমার জীবনে সব আছে আমার জীবনে কিছু নেই, এই যে অসাম্য, এই অসাম্যের বাঁধ ভাঙতে হবে, যেটা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের একটা গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 11 সাস্টেনেবল সিটিজ এন্ড কমিউনিটিজ, এমন শহর তৈরি করতে হবে যে শহর ভবিষ্যতের জন্য তৈরি, ফিউচার প্ল্যানেট, ফিউচার সিটিজ। দেখবে সেই শহরে বাড়ির সংখ্যা কম, গাছপালার সংখ্যা বেশি, পার্কের সংখ্যা বেশি, খেলার মাঠের সংখ্যা বেশি, পানীয় জলের সুবিধা আছে, কোনো স্লাম থাকবে না, বায়ু দূষণ থাকবে না, ব্যাটারি চালিত গাড়ির সংখ্যা বেশি, এরকম প্ল্যান্ড সিটিজ এবং সাস্টেনেবল সিটিজ তৈরি করতে হবে। 12 রেসপন্সিবল কনজাম্পশন এন্ড প্রোডাকশন, আমার অনেক টাকা আছে বলে আমি জিনিসপত্র নষ্ট করবো, এটা করা যাবে না। আমার যেটুকু প্রয়োজন, সেটা কয়লা হতে পারে, এটা তেল হতে পারে, সেটা বনাঞ্চল হতে পারে, আমি সেটুকুই ইউজ করব। অতিরিক্ত ইউজ করে আমি পরিবেশের উপর চাপ বৃদ্ধি করব না। অনেক চোরাচালানকারী আছে যারা জঙ্গলের গাছ কেটে বিক্রি করে দেয়, অন্যায় করে। আমরা বিভিন্ন সময় জঙ্গলে যাই, গিয়ে অহেতুকভাবে গাছের পাতা কাটি, ডাল ভাঙি, করা উচিত না। জঙ্গলের কেউ কোর এরিয়ায় যদি বেড়াতে যাও, দেখবে ওখানে একটা সিগারেটের টুকরো চুইংগাম পর্যন্ত ফেলা যায় না, কিন্তু অনেকেই সেই কাজগুলো করে থাকে। এই চুইংগাম খাচ্ছে, কোর এরিয়া নট বাফার, একেবারে ঘন জঙ্গল। তোমাদের মধ্যে কেউ জঙ্গলে বেড়াতে গেছে? কোর জঙ্গলে বেড়াতে গেছে কেউ? এনিওয়ান? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। কেউ গেছে জঙ্গলে বেড়াতে? আই থিঙ্ক যায়নি। কেউ যদি বেড়াতে যাও তাহলে দেখবে যে এই রেসপন্সিবল কনজাম্পশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ক্লাইমেট অ্যাকশন, যাতে পরিবেশে উষ্ণায়ন না হয় লক্ষ্য রাখতে হবে, গ্লোবাল ওয়ার্মিং না হয় লক্ষ্য রাখতে হবে, গ্রিন হাউস এফেক্ট যাতে কম হয় তাতে লক্ষ্য রাখতে হবে, ওজোন স্তরে ছিদ্র, ওজোন গ্যাসের সংকেত কি O3, ওজোন গ্যাসের ছিদ্র যাতে না হয় লক্ষ্য রাখতে হবে। ক্যান এনিওয়ান টেল মি যে এই যে ওজোন গ্যাস, ওজোন স্তর যে পৃথিবীর ওপরে আছে, সেটা ছিদ্র হওয়ার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ গ্যাস দেয়, সেই গ্যাসটার নাম কি? আমাদের ফ্রিজে থাকে, এসিতে থাকে, সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন, অ্যাবসলিউটলি। তো ক্লোরোফ্লোরোকার্বনের ইউজ কম করতে হবে। নাম্বার 14 হচ্ছে লাইফ বিলো ওয়াটার, আমাদের জলের তলায় যে জীবন রয়েছে, শ্যাওলা, বিভিন্ন উদ্ভিদ, ছোট মাছ, বড় মাছ, তাদের সংরক্ষণ করতে হবে। নাম্বার 15 লাইফ অন ল্যান্ড, জলের উপরে যে ল্যান্ড রয়েছে মানুষ বাদ দিয়ে, সেটা অন্য যে কোনো প্রজাতি হতে পারে, সেটা বিড়াল হতে পারে, সেটা কুকুর হতে পারে, সেটা সাপ হতে পারে, সেটা ব্যাঙ হতে পারে, হোয়াট এভার ইট ইজ, তাদের সংরক্ষণে গুরুত্ব নিতে হবে। নাম্বার 16 পিস, জাস্টিস অ্যান্ড স্ট্রং ইনস্টিটিউশনস, শান্তি জন্য আমাদের লড়াই করতে হবে, জাস্টিস মানে ন্যায়ের জন্য লড়াই করতে হবে, এবং শক্তিশালী ইনস্টিটিউশন লাইক আইন ব্যবস্থা, এর জন্য আমাদের লড়াই করতে হবে। এবং পার্টনারশিপ ফর দ্য গোলস, কোন একটা লক্ষ্যকে অ্যাচিভ করার জন্য আমাদের একে অপরের সঙ্গে পার্টনারশিপ এস্টাবলিশ করতে হবে। সো দিস আর দ্য 17 গোলস। I have shared you the PPT. সাত্বিক স্যার তোমাদের গ্রুপে দিয়েছেন। I will share the notes with you also. যদি এই 17টা গোলের মধ্যে কারোর কোনো গোল বুঝতে অসুবিধা হয়, let me know, আমাকে জানিও। I will definitely try to answer the question. তাহলে দেখো নেক্সট পয়েন্টে যে ইভালুয়েশন অফ গ্লোবাল ডেভেলপমেন্ট, প্রথম স্টেজে কি ছিল? 2000 থেকে 2015 কোন প্ল্যানটা ছিল? এনিওয়ান? স্যার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, MDG। 2015 সালে সেটা ট্রান্সফরমেশন হয়ে গেল 2015 থেকে 30 অবধি। সেই নতুন গোলটার নাম কি হলো? এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এক্সেলেন্ট। সেটা কত সাল থেকে কত সাল অবধি হলো? 2015 থেকে 2030। গ্রেট। তাহলে এবার দেখি যে আমাদের এই স্লাইডটা থেকে যে প্রোগ্রেস এন্ড চ্যালেঞ্জেস, এই আজকে 2025 সালে দাঁড়িয়ে 15 থেকে 25, 10 বছর অতিক্রান্ত হয়েছে। এই সময় সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কতটা কাজ, এসডিজি কতটা কাজ করতে পেরেছে বা পারেনি। প্রথম পয়েন্ট,
কি কি অ্যাচিভমেন্ট? significant decline in global poverty, though COVID-19 deserves some gains. Yes, sustainable development গোলের ফলে অনেক রকমের দারিদ্র থেকে মানুষ এগিয়ে আসতে পেরেছে, কিন্তু এই গোলের মাঝখানে তো কোভিড চলে এসেছিল, সুতরাং আবার কিছু মানুষ যারা দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল আবার নতুন করে দারিদ্র সীমার মধ্যে চলে গেছে। 2 নম্বর, এডুকেশন ইনক্রিজ। ইয়েস, প্রাইমারি এডুকেশন, প্রাথমিক শিক্ষা কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পরে অসম্ভব লেভেলে বৃদ্ধি পেয়েছে। হয়তো সব দেশে সমান হয়নি, কিন্তু ইন জেনারেলি কিন্তু এটা বৃদ্ধি পেয়েছে। নাম্বার 3, হেলথ কেয়ার, ডিক্লাইন ইন চাইল্ড অ্যান্ড ম্যাটারনাল মর্টালিটি, ইমপ্রুভমেন্ট ইন অ্যাক্সেস টু হেলথ কেয়ার। মানুষের হেলথ কেয়ার সম্পর্কে, প্রাইমারি হেলথ সেন্টার, আগে গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে চিকিৎসা করতে যেতে হতো, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল গ্রহণের ফলে আজকে একটা গ্রামের মধ্যে একটা ছোট্ট হেলথ সেন্টার সে পেয়ে যায়। সেখানে হয়তো বাইপাস সার্জারি অপারেশন হবে না, কিন্তু অ্যাটলিস্ট একটা টিটেনাসের ইনজেকশন, হাত পা কেটে গেলে তার একটা ব্যান্ডেজ বেঁধে দেওয়া, একটা দুটো ওষুধ দেওয়া, এই টাইপের হেল্প কিন্তু তারা পেতে পারছে। এনভায়রনমেন্ট, সাস্টেনেবল ডেভেলপমেন্টের ফলে ক্লাইমেট বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এই যে গ্লোবাল ওয়ার্মিং, কার্বন নিঃসরণ, কোন দেশ কতটা পরিমাণে কার্বন পৃথিবীতে ছাড়ছে, এই নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনিটর করা হচ্ছে। তোমরা পড়ে থাকবে যারা ভূগোলের স্টুডেন্ট বা সোশ্যাল ওয়ার্কের স্টুডেন্ট, অন্যান্য যে কিয়োটো প্রোটোকল হয়েছে, জেনেভা কনভেনশন হয়েছে, যেখানে প্রত্যেক দেশকে বলে দেওয়া হয়েছে যে তুমি এখন গড়ে যে পরিমাণে কার্বন পুড়িয়ে, কার্বন মানে যে কোনো জিনিস পোড়ালেই না কার্বনের কম্পোনেন্ট বেরোয়। লাইক যদি তুমি কাগজ পোড়াও, তুমি যদি টায়ার পোড়াও, তুমি যদি বাড়ি পোড়াও, তুমি যদি বনাঞ্চল পোড়াও, হোয়াট এভার তুমি পোড়াও, কার্বন থাকবেই। কার্বন মনোঅক্সাইড হতে পারে, যেটা আরো বিষাক্ত, বা কার্বন ডাই অক্সাইড হতে পারে। এই কার্বন নিঃসরণ তোমাদের কমাতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকে বলা হয়েছে। এবং গ্লোবাল কোঅপারেশনও আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বাট আনফরচুনেটলি এখনো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের ক্ষেত্রে মাত্র 35% দেশ স্যাটিসফ্যাক্টরি ডেভেলপমেন্ট করছে। তার মানে কত পার্সেন্ট দেশ করছে না? যদি 35% দেশ করে তো কত পার্সেন্ট? 65% দেশ কিন্তু এখনো সেইভাবে ডেভেলপমেন্ট করছে না। দ্যাট ইজ অ্যালার্মিং। 18% দেশ আগের থেকে পিছিয়ে পড়ছে। যা যা প্যারামিটার ধরা হয়েছিল 100টায় 18টা দেশ আগের থেকে পিছোচ্ছে। যেমন উত্তর কোরিয়া পিছোচ্ছে, যেমন পাকিস্তান অনেকটা পিছিয়েছে। সুতরাং প্রপার ডেভেলপমেন্ট কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের মধ্যে দিয়েও সবকটা দেশে অ্যাচিভ করা যায়নি। তাহলে যারা আমরা মোটামুটি শেষই হয়ে এসেছি, লাস্ট 10-15 মিনিট উইল হ্যাভ সাম কোয়েশ্চেন আনসার, and then around 8:15, 8:20 we are going to conclude the entire class. Is it okay for you? Yes, sir. Yes, sir. Okay, fine. 6 critical SDG transition demanding urgent action. 2015 সালের পর থেকে 2025 সালে এসে যারা এই নীতিগুলোকে প্রণয়ন করেছিলেন, তাদের মনে হচ্ছে যে ওই 17টা গোলের সঙ্গে আরো কিছু জিনিসকে যুক্ত করাটা খুব দরকার। যার মধ্যে এক, ফুড সিস্টেম ট্রান্সফরমেশন। লাইক খাওয়ারের জন্য আগে আমরা ডিম, দুধ ইত্যাদির উপর নির্ভর করতাম, এখন কিছু অল্টারনেটিভ সাবস্টিটিউট খাওয়ার, সেটা আর্টিফিশিয়াল হতে পারে, সেগুলো বানানোর দিকেও আমাদের জোর দিতে হবে। বিভিন্ন এনজিও কিন্তু এর উপর দারুণ কাজ করছে। ফুড সিস্টেম শুধুমাত্র ট্র্যাডিশনাল মুরগির মাংসের ঝোল আর ডিম সিদ্ধ আর হাফ বয়েল ডিম আর কলা খেয়েই হবে না। কিছু প্রোটিন পাউডার, কিছু ক্যাপসুল, কিছু অল্টারনেটিভ থিং, যেগুলোর দিকেও কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। ক্লিন এনার্জি অ্যাক্সেস, যেটা কিন্তু ভীষণভাবে নেগলেক্টেড হয়েছে। বিশ্বাস করো 15 থেকে 25 অন্য 5টা বিষয় হয়তো আমরা এগিয়েছি, কিন্তু ক্লিন এনার্জি লাইক সোলার এনার্জি, লাইক উইন্ড এনার্জি, লাইক ওয়াটার এনার্জি, ওয়াটার বেসড এনার্জি, সেটাই কিন্তু আমরা অনেকটা পরিমাণে পিছিয়ে আছি।
বলো তো তোমরা তোমার বাড়ির সামনে কতগুলো নতুন সোলার প্যানেল বসতে দেখেছো? একজনও যদি বসে থাকো বলো ইয়েস স্যার আমি দেখেছি। আছে এরকম কেউ? হ্যাঁ স্যার, স্কুলে বসেছে, কিন্তু মানে বাড়িতে বসার যে ব্যাপারটা সেটা এখনো সেইভাবে মানে ইমপ্লিকেশন হয়নি। স্কুল বা কলেজ যেগুলো সরকারি সংস্থা রয়েছে সেগুলোতে হয়তো বা হয়েছে। কিন্তু সেটা কতটুকু? মেন তো বাড়িতে করতে হবে, পাড়ায় করতে হবে, আদারওয়াইজ হবে কি? স্যার আমাদের বাড়ির সামনে বসেছে, ভেরি গুড, মানে বাড়ির ভেরি সামনে গুড, কাকার বাড়ি। অ্যাপ্রিশিয়েট। এটা সব জায়গায় বসা উচিত। নাম্বার 3, ডিজিটাল কানেক্টিভিটি এক্সপানশন। দেখো 2015 সালে ইন্টারনেটের এত ব্যাপকতা ছিল না। 2015 সালে এত বেশি মোবাইল ফোনের প্রতি আমাদের অ্যাডিকশন ডিপেন্ডেন্সি ছিল না 25-এ যেটা আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের প্রথম কাজ কি হয়? মোবাইলটা চেক করা না, যে আগের দিনের পোস্টে কটা লাইক হলো, কটা কমেন্ট হলো, আর নতুন কতগুলো হোয়াটসঅ্যাপ এলো, হ্যাঁ কি না? আমরা সবাই সেটা করি। দিনের শেষে এই ডিজিটাল কানেক্টিভিটিকে যাতে গোটা পৃথিবীর চারিদিকে ছড়িয়ে দেওয়া যায় সেই বিষয় এরকম নয় যে ইউএসএ থাকবে, ইউকেতে থাকবে কিন্তু ইরানে থাকবে না বা মায়ানমারে থাকবে না, তাহলে কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাচিভ হবে না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাচিভ হতে গেলে গোটা পৃথিবীতে এই ডিজিটাল কানেক্টিভিটি, ইন্টারনেট, মোবাইল ফোন এর ব্যাপকতাকে ছড়িয়ে দিতে হবে। নাম্বার 4 যেটা আগে আমরা অত সিরিয়াসলি ভাবিনি 2015 সালে, এখন ভাবতে হচ্ছে লাইক কোয়ালিটি এডুকেশন এন্ড লাইফ লং লার্নিং। লাইফ লং লার্নিং মানে আমার গ্র্যাজুয়েশন হয়ে গেল, আমি চাকরি করতে চলে গেলাম, বিষয়টা এরকম নয়। সারা জীবন ধরে লাইফ স্কিলস হোক, কমিউনিকেশন স্কিলস হোক, কিছু না কিছু লার্নিং প্রসেসের মধ্যে আমাদের থাকতে হবে এবং কোয়ালিটি এডুকেশন হতে হবে। এডুকেশন মানে মুখস্থ করে সেটা উগড়ে দেওয়া নয়। সেইভাবে মাস্টার্সে নম্বর পাওয়া যায়, কিন্তু বিশ্বাস করো কোয়ালিটি এডুকেশন ছাড়া নেট কোয়ালিফাই করা যায় না। সুতরাং যে এডুকেশন আমি বুঝবো সেই এডুকেশনের মাধ্যমে আমি ইউপিএসসি পাবো, তার মধ্যে দিয়ে আমি নেট পাবো, তার মধ্যে দিয়ে আমি সেট পাবো। আর যে এডুকেশন আমি মুখস্থ করব সেই এডুকেশন দিয়ে হয়তো আমি মাস্টার্সে 2 নম্বর বেশি পাবো। কোনটা প্রয়োজন, কোয়ালিটি এডুকেশন না অ্যাভারেজ এডুকেশন? কোয়ালিটি। Great. So next point is decent job and social protection. Yes, job দরকার, social protection দরকার, আমাদের জীবনে চাকরি দরকার, এই বিষয়গুলো দরকার। আর লাস্ট পয়েন্ট ইজ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড বায়োডাইভার্সিটি প্রিজার্ভেশন। এই পয়েন্টগুলো আমি পিপিটিতে দিয়েছি, অ্যাটলিস্ট এটা 1.5 আওয়ার চলছে, তো আর আমি এক্সপ্লেন করছি না, তোমরা একটু দেখে নিও। বাট দেয়ার আর সাম ইন্সপায়ারিং স্টোরিজ অলসো। সবই কি নেগেটিভ হয়েছে? সবই কি গেল রব? সবই কি পৃথিবীতে খারাপ হচ্ছে? না, the ray of hope is also there. Like after the implementation of sustainable development goal, 45 countries with universal electricity access, 45টা দেশ আজকে সম্পূর্ণরূপে ইলেকট্রিসিটির আওতায় রয়েছে। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো রাস্তা নেই, এমন কোনো শহর নেই, এমন কোনো কোণা নেই যেখানে বিদ্যুতের আলো পৌঁছায়নি। 45টা দেশ এরকম রয়েছে। 54 countries eliminating neglected tropical disease, যে ট্রপিক্যাল ডিজিজ গুলো হয় লাইক কলেরা, টাইফয়েড, 54টা দেশ এই সব ট্রপিক্যাল ডিজিজকে সম্পূর্ণরূপে এলিমিনেট করতে পেরেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য। 27% women's participation in parliament, যা 2015 সালে ছিল 22%। 10 বছরের মধ্যে 5% মহিলাদের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে বেড়েছে। এটা একটা আশার দিক, আশার আলো, সম্ভাবনার দিক। 70% ইন্টারনেট কানেক্টিভিটি ইনক্রিজড। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইমপ্লিমেন্ট হওয়ার পর আগে যদি 100টা ইন্টারনেট কানেকশন পৃথিবীতে থাকতো, তাহলে এখন 170টা ইন্টারনেট কানেকশন আছে। আগে যদি 1 মিলিয়ন থাকতো, তাহলে এখন 1.7 মিলিয়ন ইন্টারনেট কানেকশন রয়েছে, which is a very, very significant thought process. Yes, I'm just going to conclude by sharing these 2 slides very, very quickly.
যে রোল অফ পার্টনারশিপ অ্যান্ড ফিনান্সিং, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সব থেকে কি ফিচার্স কি, যদি নেটের কোয়েশ্চেন আসে উত্তর লিখবে পার্টনারশিপ অ্যান্ড ফাইন্যান্সিং। পার্টনারশিপ বাদ দিয়ে এই দেখো একটা পৃথিবীর ছবি আছে এবং সব হাত মিলে পৃথিবীটাকে ঢেকে আছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল কখনো অ্যাচিভড হতে পারে না। পার্টনারশিপ মানে তোমার কাছে টেকনোলজি আছে, আমার কাছে ফান্ড আছে, আমি ফান্ড দিচ্ছি, তুমি টেকনোলজি দাও, লেটস মেক আ নিউ প্ল্যানেট। তোমার কাছে জায়গা আছে, আমার কাছে মানুষ আছে, তুমি জায়গা দাও, আমি মানুষ পাঠাচ্ছি, নতুন কারখানা তৈরি করব, সাস্টেনেবল ইন্ডাস্ট্রি, লেটস মেক আ নিউ প্ল্যানেট। সুতরাং পার্টনারশিপ ইজ দ্য কি ফর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। সো ইয়েস, this is the last slide which I am sharing with you. Millennium Development Goal के achieve করতে গেলে তিনটে বিষয়কে গুরুত্ব দিতে হবে। Again নেটের কোয়েশ্চেন আসতে পারে, mind it very very carefully. Number one, bold leadership. Can anyone explain what is the meaning of bold leadership? Anyone? Bold leadership বলতে কি বোঝানো? হ্যালো স্যার। বলো। স্যার, বোল্ড লিডারশিপ বলতে এমন একজন স্ট্রং পার্সোনালিটি হতে পারবে আমাদের লিডারের মধ্যে, যে সব ধরনের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে, সেই যেই ধরনের সমস্যা আসুক না কেন সেটাকে ফেস করে ওভারকাম করতে পারে, তার সেই রকম স্ট্যাবিলিটি থাকা উচিত, মেন্টাল ক্যাপাসিটি থাকা উচিত, সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য, মানে একটা বোল্ড নেচার তার থাকতে হবে। Very good point, very very good, appreciable. গ্লোবাল সলিডারিটি এর মানেটা কে বলতে পারবে? স্যার হ্যালো, বলো কে? নতুন কেউ বলো, আগে যে বলেছিল আমি কারোর নাম দেখতে পাচ্ছি না, স্লাইড শেয়ার করছি তো। মিতা বলছিলাম, আগে বলেছিলাম। তাহলে নতুন কেউ বলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্লোবাল সলিডারিটি? এনিওয়ান এলস? আন্তর্জাতিক সৌহার্দ্য কাকে বলে? anyone, any clue? আচ্ছা মিতাই বলো। স্যার, এটা সৌভ্রাতৃত্বটা বলতে আমরা সবার সঙ্গে সবার কোঅপারেশন থেকে বোঝায়। আমি একটা সাপোজ আমি কান্ট্রি অ্যান্ড স্যার আপনি আর একজন কান্ট্রি, তো আমার যে জিনিসটা ল্যাক অফ থাকছে সেটা আমি আপনার কাছ থেকে নিচ্ছি, আপনার যেটাতে ল্যাক থাকছে সেটা আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, তো সেখানে একটা পার্টনারশিপ রেডি হচ্ছে, একটা সৌভ্রাতৃত্বতা তৈরি হচ্ছে, একটা সুসম্পর্ক গঠন হচ্ছে, যেটাকে আমি গ্লোবালি দেখতে পাচ্ছি, যেহেতু সেখানে একের বেশি অত্যাধিক অনেক কান্ট্রি থাকছে, সো এটা গ্লোবাল। একদম। এন্ড দ্য লাস্ট পয়েন্ট হিয়ার ইজ ইনক্লুসিভ ইনোভেশন, অর্থাৎ এমন ধরনের জিনিস তৈরি করতে হবে যেটা মানুষের উপকারে লাগে। আমি পরমাণু বোমা তৈরি করব না আমি এমন খাদ্যশস্য তৈরি করব যার মাধ্যমে মানুষের খাবারের সমস্যার সমাধান ঘটে, দ্যাট ইজ আপ টু আস। যে inclusive innovation. So it is all about sustainable development. It is all about MDG, Millennium Development Goal, and it is all about development and environment. কি রকম কোয়েশ্চেন আসতে পারে? বিলিভ মি, দ্য কোয়েশ্চেন কিছু ডেটা নিয়ে আসতে পারে, লাইক কত সালে এসডিজি হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কত সালে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল হয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কতগুলো গোল আছে এইগুলোকে মাথায় রাখবে, বাট কিছু এইগুলো তো সবাই পারবে। দেয়ার আর সাম ট্রিকি কোয়েশ্চেন, লাইক সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কি? নাম্বার ওয়ান ফান্ডিং, নাম্বার টু গ্লোবাল কোঅপারেশন, নাম্বার থ্রি goodwill of the people, number 4 state policy. কি উত্তর হতে পারে? গ্লোবাল কোঅপারেশন। ইয়েস, গ্লোবাল। কিন্তু দেখো চারটেই মোটামুটি ঠিক লাগছিল। হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? দেখবে উত্তর এরকম দেওয়া হলো, ডেভেলপমেন্ট ফর ফিউচার, নাম্বার 2 ডেভেলপিং টুডে without harming future, number 3 development for all, number 4
ডেভেলপমেন্ট ফর ফিউ। কোনটা হবে বলো তো? হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? Development for today or without harming the future. মানে কোন অপশনটা হবে? নাম্বার হ্যাঁ হ্যাঁ, থ্রি কি করে একবার। টু হবে টু হ্যাঁ অপশন 2 হবে। Option 2 হবে। So these are the tricky question, and you know one thing I am telling you that again নেটে আপনাদের তোমাদের কত নম্বরে পরীক্ষা হয় আইডিয়া? 300 পেপার 1 এ 100 নাম্বারের, 100 পেপার 1 এ 100, পেপার 2 তে 200। পেপার 1 এর 100-র মধ্যে আমি যে পার্টটা আজকে পড়ালাম এখানে 4-5 নম্বর থাকবে। এইগুলো হচ্ছে নম্বর তোলার সব থেকে ভালো জায়গা। আমরা আটকাবো কোথায়? আটকাবো লজিক্যাল রিজনিং এ গিয়ে, অঙ্ক করতে গিয়ে, কিছু প্যারাগ্রাফ, সেই প্যারাগ্রাফ থেকে এই কম্প্রিহেনশন, সেগুলো তাড়াহুড়ো করে কিছু ভুল করব। কিন্তু এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এমডিজি ডেভেলপমেন্টে একটা পয়েন্ট ভুল মানে আমি নেট কোয়ালিফাই থেকে পিছিয়ে যাব। এইটা কিন্তু আমাকে 4 বা 5 বা 6 যতগুলোই কোয়েশ্চেন দিই আমাকে পুরো মার্কস পেতে হবে। এবং এগেন নেট ইজ নট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন or secondary examination or graduation or post graduation. Net is called the highest intellectual test of an academician. তোমাদের বুদ্ধিমত্তা সর্বোচ্চ লেভেলের টেস্ট হবে। আমি কত ঘন্টা পড়লাম হিয়ার দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, আমি কতটা বুঝলাম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি 12 ঘন্টা পড়েছি কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে ওই আর কি পরিবেশকে ভালো রাখা, এর বেশি আমি জানি না, হবে না বস। প্রত্যেকটা ধরো অক্ষরে অক্ষরে ব্যাপারটা বুঝতে হবে। যেটা বুঝবে না বারবার ফ্যাকাল্টিদের বলবে উই আর উইথ ইউ, আমরা বারবার করে তোমাদের হেল্প করে দেব। সো আজকে যেটা আমরা পড়লাম এসডিজি, এমডিজি, ইস্যুস এবং ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, বলো কোথায় জটিল লাগছে, কোন জায়গাটা ভালো লাগছে, কোন জায়গাটা খারাপ লাগছে, কোন জায়গাটা প্রচন্ড ঘুম পাচ্ছিল শুনতে গিয়ে, যেটা মনে হয় বলো। আমি ম্যাক্সিমামের থেকে কিছু না কিছু শুনতে চাই, বলো। এনিওয়ান প্লিজ স্টার্ট। স্যার আমার একটা কোশ্চেন রয়েছে, সেটা হচ্ছে এসডিজির যে 17টা গোল পড়ছিলাম সেখানে একটা ওয়েটেজের ব্যাপার ছিল, যার ভিত্তিতে আমাদের যে সার্কেলের মানে প্যারামিটার গুলো আর কি ইয়ে করছিল, ওই জায়গাটা স্যার একটু বুঝিনি, ওইটা একটুখানি যদি বোঝান বলেন। এই মুহূর্তে ওয়েটেজ তোমার নেটে লাগবে না। দিস ইজ সামথিং কল্ড ইন্টারন্যাশনাল রিলেশন এন্ড এভরিথিং। কিছু থাকে প্রাইমারি, কিছু থাকে সেকেন্ডারি। মানে ধরো আই এম জাস্ট শেয়ারিং মাই screen to you. Very good question. I think this one, this thing you are talking about, right? Yes. This thing you don't need to remember. তুমি শুধু এইটা পড়ো। It is a picture I have taken from Google. তো এরা কোনো একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য এই ওয়েটেজটাকে বুঝিয়েছে। ফর ইউ গাইস, ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দিস চার্টস অ্যান্ড বার্স অ্যান্ড এভরিথিং। ফর সোশ্যাল ওয়ার্ক, ফর জিওগ্রাফি, ফর আদার স্টুডেন্টস, ইউ ডোন্ট রিকোয়ার। ইট ইজ সামথিং রিলেটেড টু ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড এভরিথিং। নেটের জন্য এই 17টা পয়েন্ট বললেই ইদে না। আর কোনো কোয়েশ্চেন? বলো আর কি প্রশ্ন আছে? উই হ্যাভ অ্যানাদার 5 to 10 minutes লেফট। বলো স্যার। বলো স্যার বলছি গ্লোবাল সলিডারিটি আরেকবার বলে দেবেন? গ্লোবাল সলিডারিটি, গ্লোবাল সলিডারিটি মানে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে ভালো সম্পর্ক। আজকে যদি দেশে দেশে যুদ্ধ হয় তাহলে কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে গো? এ ওকে বোমা মারবে, ও তাকে বোমা মারবে, এর সঙ্গে তার পরমাণু যুদ্ধ হবে, পৃথিবীটাই তো শেষ হয়ে যাবে। সলিডারিটি মানে সৌহার্দ্য, সলিডারিটি মানে বন্ধুত্ব। গোটা পৃথিবীর একটা দেশ আর একটা দেশের সঙ্গে
নিজেদের স্বার্থকে দূরে সরিয়ে রেখে বন্ধুত্বের সম্পর্ক রাখতে হবে, তাহলেই পৃথিবীতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা যায়। দ্যাট ইজ কল্ড গ্লোবাল সলিডারিটি। ওকে উইথ ইট? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন এনিওয়ান? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল। বলো, কে বলবো? অর্পিতা, হ্যাঁ বলো। স্যার বলছি এনজিও এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এর টার্গেট 7 এটা আমাকে একটু বলে দিন, এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। তোমার কথাটা আমি না ঠিক শুনতে পাচ্ছি না, একবার বলবে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? বলো বলো। এনজিওর এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি টার্গেট এ, এই প্যারাটা একটু বলে দিন, এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। টার্গেট এ, 7A। এক মিনিট দাঁড়া, কি আছে টার্গেট এতে? Integrate the principle of sustainable development into country policies and programs and reserve the loss of environmental resources. এর মানে হচ্ছে যে আমরা তো এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটির কথা বলছি, যে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে, আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে, আমাদের তেলের খরচ কমাতে হবে, আমাদের সৌর বিদ্যুৎ করতে হবে, কিন্তু আমি তুমি বলে তো হবে না, দেশের পলিসির মধ্যে তো এটাকে আনতে হবে, আইন করতে হবে তো এর জন্য, যে না প্রতি শহরে অ্যাটলিস্ট 10% আমাদের বিদ্যুৎ দিতে হবে হচ্ছে সৌর বিদ্যুতের মাধ্যমে। আইন ছাড়া সম্ভব বলো তো অর্পিতা? না স্যার। এই আইনটা যাতে করা হয়, পরিবেশের জন্য যাতে আইন করা হয়, দ্যাট ইজ কল্ড টার্গেট এ। এবং যে ন্যাচারাল রিসোর্স নষ্ট হয়ে গেছে তার যাতে আর নতুন করে ক্ষতি না হয়, সেগুলোকে যাতে রক্ষা করা হয়, তার জন্য সরকারকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। দ্যাট ইজ কল্ড টার্গেট এ। বোঝা গেছে অর্পিতা? হ্যাঁ স্যার। গ্রেট। আর কিছু? anyone else? I will be concluding the class by taking your feedback, at least 3 to 4 of you. I would love to hear from you that since 6:30 we are having an online session, and I can understand that it is very difficult for most of the students to log in for 2 hours and listen and understand the net related thing very, very carefully. My sincere gratitude to all of my students for being here, being so cooperative, asking questions, responding in the class, giving some very, very intelligent answer. So again, my sincere gratitude to all the students, and believe me, what I can feel today, that if you are serious enough, if you are sincere enough, you have that brain to crack UGC net. Yes, most of you have that intelligence, that IQ level, that yes, you can crack the net. Only one thing that is required is hard work. So how many of you believe that you are ready to put on your utmost effort to crack UGC rate? How many of you think that yes, I'm ready for doing hard work? How many of you? Just tell. Mita, only Mita one. Ar keu korbe na hard work? You are not ready to do hard work. Raise your hand quickly. Only 7, 8, 9, 10. I want to know all of you. Just raise your hand. Let's see how many of you want to do hard work. Great. So we have 34 members in a group, and among them 25 they are ready to do hard work. Just last question to everyone: how many of you want to do smart work for net preparation? Smart work. How many of you? Quickly, jaldi, tatari. I think smart work is getting more votes than hard work. Momita, Namrata. Okay, done. Very good. Okay, don't
don't need to do. So any feedback for this class that I will take with me? Any feedback? হ্যাঁ স্যার, Anyone? আমার একটা কাইন্ড অফ স্টেটমেন্টই বলতে পারেন। আমি একটা এক্সাম্পল দিয়ে এটা এক্সপ্লেন করতে চাই, যদি আপনি আর কি। বলো তাড়াতাড়ি, জলদি বলো, অফিস থেকে এসে স্যার কিছু একটা, খাইনি। ওকে স্যার, আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব। একটা কোয়েশ্চেন আছে যে অ্যারেঞ্জ দ্য ফেজেস অফ লাইফ সাইকেল অ্যানালিসিস ফর ইনফরমেশন অন এনভায়রনমেন্ট প্রোডাক্টস। তারপর 4টে অপশনস দেওয়া আছে, ইনভেন্টরি, ইনিশিয়েশন, ইম্প্যাক্ট, ইমপ্রুভমেন্ট। এটাকে সাজাতে বলা হয়েছে যে ফার্স্ট টু লাস্ট কিভাবে সাজানো হবে। তো আমি এটা বুঝতে পারছিলাম না যে ডেভেলপমেন্ট বা পিপল এতে কেন এই কোয়েশ্চেনটা এসেছে। আমি বুঝতেই পারছিলাম না যে এটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের আন্ডারে কেন কোয়েশ্চেনটা আসছে। তারপর আপনি যে কনসেপ্ট গুলো ক্লিয়ার করলেন, তারপর আনসারটা যখন মেলালাম যে ইনিশিয়েশন ফার্স্টে আসছে, তারপর ইনভেন্টরি, তারপর ইম্প্যাক্ট, তারপর ইমপ্রুভমেন্ট। তো আমার এখন ক্লিয়ার হলো কেন ইনিশিয়েশন প্রথমে আসছে, তারপর ইনভেন্টরি। এই যে লিস্টটা, যে ক্রোনোলজি, এই কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমি এখন আর কি বুঝতে পারলাম যে এই কোয়েশ্চেনটার আনসারটা কেন এটা হচ্ছে। এইটাই আর কি আমার ফিডব্যাক স্যার। Thank you so much. Thank you. উত্তর জানতে পেরেছি, very good. So any feedback or else we will be concluding the class. Anyone want to say anything? থ্যাংক ইউ স্যার, এত ভালো একটা ক্লাস নেওয়ার জন্য। এটা ভীষণ ভালো লাগলো, আর খুব ভালো স্যার, এক কথায় ভীষণই ভালো। Very good, thank you. ভালো বলার জন্য থ্যাংক ইউ। আর anyone else খারাপ বলার জন্য কেউ? No, actually তোমরা বুঝেছো কিনা ক্লাসটা, আমি সেটাই জিজ্ঞেস করছি। You don't need to raise your hand, just anyone just unmute and say যে স্যার বুঝেছি, স্যার কিচ্ছু বুঝতে পারিনি, স্যার ঘুমিয়েছিলাম, স্যার দারুণ বুঝে গেছি, নেট পেয়ে গেছি স্যার, হোয়াটএভার ইউ ফিল লাইক, বলো। স্যার খুব ভালো বুঝতে পেরেছি, আপনার ক্লাস তো সবসময় ভালো এরকমই হয়। আমরা যেহেতু সোশ্যাল ওয়ার্কার, আপনার ক্লাস করি, আমরা তো জানি। ক্লাসের পিছন দিকে বসে বিরক্ত করাটাও আমি জানি কতটা পরিমাণে বিরক্ত তোমরা করো। Just joking. All of you are very good students. So yes, I'm just signing off. Thank you very much for being here for such a long time. I'm also very tired, and again I will Shatik sir will share the note with you. I will send the note to him immediately after the class. Take care of yourself, and as far as my portion is concerned, if you have any doubt, any question, any ambiguity, please don't feel shy to connect. Okay, so thank you for being in the class. You can log off one by one. Thank you very much. থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you. থ্যাংক ইউ স্যার। Thank you.